আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা আছো, যারা আমাদের লাইভে যুক্ত হয়েছো বা হতে চাচ্ছ, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের লাইভে। একটু কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দাও যে আমাদের সব সাউন্ড এবং লাইটিং সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্টস করে আমাকে জানাও। যারা লাইভে যুক্ত হচ্ছ খুব দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমাদের এই লাইভ ক্লাসটিকে। যারা যারা আমাদের সাথে আছো খুব দ্রুত গতিতে আমাদের এই ক্লাসটিকে শেয়ার করে দাও তোমাদের সকল বন্ধুদের সাথে, যেন সবাই আমাদের এই ক্লাসটি সরাসরি লাইভ দেখার সুযোগটি পেয়ে যায়। এবং একটু মন্তব্য করে জানাও যে আমাদের লাইটিং এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু দ্রুত কমেন্টস করে জানাতে হবে তোমাদেরকে। এবং যারা যুক্ত হয়েছে অনেকে শিহাব, ইফরান সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কাজী, রাইহান, ইভান, যে যেখান থেকে জয়েন করেছো, কে কোন কলেজ থেকে জয়েন করেছো, কষ্ট করে আমাদের একটু কমেন্টস করে জানিয়ে দাও। এবং তোমাদের যতগুলো বন্ধু আছে, যতগুলো ফ্রেন্ড সার্কেল রয়েছে, সকল ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও, যেন নতুন অডিয়েন্স যারা আছে, যারা আমার স্টুডেন্ট সরাসরি নয়, সবাই যেন আমাদের এই ফ্রি ক্লাসটিতে সবাই যেন জয়েন করতে পারে। সো যার যত বেশি মেনশন হবে তার জন্য কিন্তু রিপন স্যারের পক্ষ থেকে অনেক বেশি দোয়া থাকবে। সবাই একটু কষ্ট করে মেনশন করে দাও সকল ফ্রেন্ডসদেরকে। হ্যাঁ, আমাদের এই পেজে আমাদের আজকে ইন্টারেক্টিভ প্যানেলে এবং সব কিছু সেট আপে নতুন ক্লাস, আজকে প্রথম ক্লাস, এটা তোমাদের সবার জন্য উন্মুক্ত। সো তোমরা যারা আছো, যারা জয়েন করেছো, তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, যেন সবাই আমাদের এই ক্লাসটিতে জয়েন করার সুযোগটি পেয়ে যায়। হ্যাঁ, শিয়াব, ইফরান, চান্স হবে ভাই, আমার চান্স অবশ্যই হবে, চলে আসো। মারিয়া সরকার রয়েছে, হাবিবা হোসনা নৌশিন, এত বড় ভক্তি রিপ্লাই না দিলে মরে যাওয়ার আগে কিছু টাকা পয়সা আমাদেরকে দিয়ে যেও ইনশাল্লাহ, আমরা এটা দিয়ে বাকি ভক্তদের খাওয়াবো মজা করে। ঠিক আছে, আমাদের সবাই হ্যাঁ, ডিজিটাল ক্লাসে আজকে আমাদের ডিজিটাল কন্টেন্ট দিয়ে আজকে থেকে আমাদের ক্লাস কন্টেন্ট শুরু হবে ক্লাস, এবং আশা করি তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস অনলাইনে প্রোভাইড করার জন্য আমি তোমাদের রিপন ভাইয়া হাজির হয়েছি, এবং প্রতিনিয়তই আমাদের অনলাইন সার্ভিসটা ইনশাল্লাহ আমাদের কন্টিনিউ করব তোমাদের জন্য। আমাদের আজকে যে ক্লাসটি নিয়ে আসি, সবার মনে একটা প্রশ্ন থাকে যে কাজ ক্ষমতার চ্যাপ্টারটি কিন্তু একটু কঠিন মনে হয় এবং টপিকগুলো ধরতে কিন্তু একটু সমস্যা হতে পারে। সো আমরা এই পুরো জিনিসটাকে একটু কন্টেন্ট ওয়াইজ এমনভাবে সাজিয়েছি যেন এই চ্যাপ্টারটা একদম পানির মতো সহজ হয়ে যায়। সো দেখো, আমি পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের রিপন ভাইয়া আছি তোমাদের সাথে। আমাদের আজকের যে চ্যাপ্টারটার নামই দেখতে পাচ্ছ, কাজ, ক্ষমতা, শক্তি, এই পুরো চ্যাপ্টারটিকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করেছি। একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে শক্তি, এবং একটা লাস্ট পার্টটা হচ্ছে আমাদের ক্ষমতার। এই 3টা সেগমেন্টে আমরা পুরো অধ্যায়টা তোমাদের সলভ করে দিব। সো আজকের লেকচারে আমাদের যে পার্টগুলো আছে, যেহেতু আমি আগেই বলে নিয়েছি আমাদের পুরো আজকের ক্লাস কন্টেন্টে রয়েছে কাজ। সো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাজ কি, কাজের যে 14 গোষ্ঠী আছে, কাজ কিভাবে হয়, কাজ কত প্রকার কাজ দুনিয়ার মধ্যে হয়, যে তুমি যে কাজগুলো সারাদিন করো সেটাকে আসলে ফিজিক্সের ভাষায় কাজ বলা যাবে কিনা, সেগুলো আমরা শিখবো আজকে, এবং কাজগুলো কত প্রকার হতে পারে এবং কাজগুলো কিভাবে করা যায় সেগুলো আমরা শিখবো। এবং যত প্রকার কাজ দুনিয়ার ভিতরে হয় সবগুলো কাজের রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করে দিব। এবং সেই সাথে কন্টেন্টের মাঝে কিন্তু আমাদের কুইজ পর্ব আসছে, তার মানে পুরো ক্লাসটাকে চাঙ্গা করার জন্য সবকিছুই আমাদের অ্যারেঞ্জ করা আছে। তোমরা জাস্ট তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও এবং সবাইকে জানিয়ে দাও যে রিপন ভাইয়ের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, সবাই যেন আমাদের ক্লাসটিতে জয়েন করে ফেলে। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি যে কাজ কি। তোমরা প্রতিদিন সবাই কিন্তু আমরা কাজ করি, কিন্তু ফিজিক্সের ভাষায় সেটাকে কাজ বলা যাবে কিনা সেটার কতগুলো শর্ত থাকা উচিত বলে আমরা ফিজিশিয়ান যারা আছে তারা মনে করে। তো তাদের ভাষ্যমতে সব কাজে কি কাজ, বা সব কাজগুলোকে আমরা ফিজিক্সের ভাষায় কাজ বলতে পারি কিনা। সো আমরা যদি দেখো যে ধরো এটা হচ্ছে আমাদের জাফর ভাই, এটা হচ্ছে আমাদের জাফর ভাই আছেন, জাফর স্যার আছেন, যিনি আমাদের অনেক কাজ করেন সারাদিন। উনি একটা বস্তুর উপরে পরিমাণ বল প্রয়োগ করলেন, যার ফলে কি
কি হলো, এই যে বলের দিকটা আছে এই বলের দিকে এস পরিমাণ সরণ হয়ে গেল। তাহলে দেখো নর্মালি একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করো এবং যদি বলের দিকে সরণ হয়, তোমাদের বইয়ে যেটা লেখা আছে যে বল এবং বলের দিকে সরণ, ব্যাপারটা আসলে এরকম না। কারণ বলের দিকেও সরণ হতে পারে, বলের বিরুদ্ধেও বা বিপরীত দিকেও সরণ হতে পারে, যে কোনো কেজেই এটা পসিবল। যেহেতু আমরা রেফারেন্স হিসেবে বল এবং সরণটাকে একই দিকে চিন্তা করছি, সেই পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি বল এবং বলের দিকে যে সরণটা হয় সেটা হচ্ছে কাজ। তাইলে আমরা যদি কাজ বলি যে কাজটা কাকে বলে, যদি কাজের আমরা এখান থেকে সংজ্ঞাটাতে আসতে চাই যে কাজ কাকে বলে, তাহলে সেটা হবে, তাহলে সেটা লিখতে পারি কাজ হচ্ছে আমাদের তুমি যে বলটা প্রয়োগ করলা এবং বলের দিকে যে সরণটুকু হলো, তার মানে এটা হচ্ছে বলের দিকে সরণ। আমি আগেই বলে নিচ্ছি বলের দিকেই যে সরণ হতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না, বলের বিপরীত দিকেও সরণ হতে পারে। সো আমরা একটাকে রেফারেন্স হিসেবে ধরে নিলাম। তাহলে কাজ হচ্ছে বল ইন্টু বলের দিকে যে সরণটা হয় সেটাকে আমরা কাজ বলতে পারি। সো কাজ যেহেতু জানো তোমরা ইংলিশ টার্মটা হচ্ছে ডাব্লু, সো আমরা এটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করতে পারি এটাকে। সো বল আমরা এখান থেকে এফ পরিমাণ, আমাদের জাফর স্যার হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করলেন এবং বলের দিকে সরণ কতটুকু হলো বলো তো, আমাদের এস পরিমাণ। তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। এটা একদম বাচ্চা কালে পড়ছো, একদম 9-10 থেকে তোমরা কিন্তু এই সমীকরণটাই পড়ে আসতেছো যে আমরা যদি একটা বস্তুকে লিনিয়ারলি ফোর্স অ্যাপ্লাই করি, একদম রৈখিকভাবে ফোর্স অ্যাপ্লাই করি এবং বলের দিকে যদি বস্তুটা সরণ ঘটে, তাহলে এই জাতীয় বস্তুগুলোর কাজ বের করার জন্য একদম বাচ্চা কালের একটা সমীকরণ এফ এস, এটা গুণ করলে আমরা কাজ পেয়ে যাব। এখন যদি কারো মনে হয় যে আমি যে বল প্রয়োগ করব একটু লিনিয়ারলি না, মানে তোমার হচ্ছে একদম তল বরাবর না, একটু অ্যাঙ্গেল করে টানবো, তার মানে বল এবং সরণ যদি এদের মাঝখানে একটা কোণ দেওয়া থাকে এবং কত কোণে আছে, আমাদের এটা থিটা পরিমাণ কোণে আছে, তাহলে বল এবং সরণ যদি কোণে থাকে তাহলে কাজের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা, কাজ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে প্রযুক্ত বল, তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা ইনটু হচ্ছে বলের দিকে হচ্ছে আমাদের সরণের উপাংশ, বলের দিকে তোমার হচ্ছে সরণের যে উপাংশটুকু আছে এই দুটার যে গুণফল, সেটাকে কিন্তু আমরা কাজ বলতে পারি। এখন তোমরা বলতে পারো যে সবসময় কি বলের দিকে সরণের উপাংশ হবে, আমরা কি বলের উপাংশ নিতে পারি না? হ্যাঁ, এটাও কিন্তু লজিক্যাল। আমরা যদি এখানে আমরা বল এবং বলের দিকে সরণের উপাংশ না নিয়ে আমরা কিন্তু সরণ ইনটু বলের সরণের দিকে বলের যে উপাংশ আছে সেটা নিয়েও কিন্তু কাজ করতে পারি। তাহলে দেখো এইখানে তোমরা ভেক্টর বিভাজনের মধ্যে পড়েছো যে উপাংশের যে কনসেপ্টটা আছে, সেই উপাংশ বের করতে গেলে এখান থেকে লম্ব টানতে হয়, তার মানে আলটিমেটলি আমি এইখান থেকে এই পর্যন্ত আমার কিন্তু সরণ হয়েছে, তাই না? এই পর্যন্ত সরণ হয়েছে এবং এই উপাংশটুকু বের করার জন্য দেখো কার উপাংশ বলো তো, এটা আমাদের সরণের উপাংশ। সো যেহেতু সরণটা এফ এর সাথে থিটা পরিমাণ কোণ তৈরি করে, ভেক্টর বিভাজন আমাকে জানিয়ে দেয় যে সরণের উপাংশটা হবে হচ্ছে কত বলো তো, আমাদের এস কস থিটা, কারণ যেই দিকে কোণ তৈরি করে সেই দিকে আলটিমেটলি কজের উপাংশ হয়। তাহলে আমরা যদি এইখানে বলের পরিবর্তে আমরা এফ লিখি আর সরণের উপাংশটা আমরা এস কস থিটা লিখি, তাহলে এস কস থিটা, তাহলে এইটাও কিন্তু তোমার কাজের আরেকটা সমীকরণ, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের এফ এস কস থিটা। এখন সব সময় কি আমরা এফ এবং এস কস থিটা সরণের উপাংশ না নিয়ে কেউ যদি চিন্তা করো যে আমি সরণের উপাংশ নিব না, আমি হচ্ছে বলের উপাংশ নিব, তাহলেও কিন্তু ব্যাপারটা পসিবল। কিভাবে পসিবল দেখো, যে আমরা যদি এই দিকে তোমার হচ্ছে বল নিতাম আর এই দিকে সরণ নিতাম, যদি চিন্তা করতাম, তাহলে আলটিমেটলি ধরো ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের যে আমি এইখানে আমাদের এসটাকে ফিক্সড রাখলাম যে এসটা আমার এস থাকবে, তার মানে সরণ হচ্ছে, আর সরণের উপর বলের যে উপাংশটা কাজ করবে সেটা, তাহলে বলের উপাংশটা কত হবে বলো তো? এখন আমরা এফ কে ভেঙে ফেলবো, তার মানে এফ কি লেখা যাবে বলো তো, এটা আমাদের কস থিটা, তাহলে এস এফ অথবা এফ এস, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কি রকম পার্থক্য নাই? যেমন ধরো 2 × 3 লেখা যে কথা এবং 3 × 2 লেখা কিন্তু কি বলতো একই কথা, কারণ এগুলো ভ্যালু বোঝাচ্ছে, তাই না? সো আমরা এখানে কিন্তু ভ্যালু নিয়ে কাজ করছি, তার মানে এই ক্ষেত্রে আমরা সরণের উপাংশ নিয়েও কাজ করতে পারবো অথবা বলের উপাংশ নিয়েও কাজ করতে পারবো, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে তুমি কাজ করতে পারবা, বা মেয়েদের পার্সপেক্টিভ থেকে আমাকে বুঝে নিতে হবে যে আমরা কোন উপাংশগুলো ব্যবহার করব। সো ওভারঅল আমরা এখান থেকে যেটা বুঝলাম যে আমাদের বল লাগবে আর সরণ এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটুকু আছে এইটুকু লাগবে, তাহলে কিন্তু আমরা কাজকর্ম বের করে ফেলতে পারবো। তাহলে এই হচ্ছে নর্মাল সেন্স যে কাজ কি। এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সবগুলো কাজ কিনা সেটা আমরা একটু শেখার চেষ্টা করব। ওকে, সবাই কি এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, যে আমার ভয়েস আমার হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও খুব দ্রুত, এবং সাথে সাথে বন্ধুদেরকে কিন্তু মেনশন করে জানিয়ে দিতে হবে, কেমন? খুব দ্রুত কমেন্টস করতে হবে যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা যদি এখন পরবর্তী স্লাইডে চলে যাওয়ার আগে আমরা এটা একটু ক্লিয়ার করে দিতে চাই, এটা আমরা
আমাদের জাফর ভাইকে নিয়ে আজকে অনেক অনেক মজার মজার গল্প আছে সামনের দিকে। আমরা তাকে কুয়াতে ফেলবো, তাকে আমরা হচ্ছে হাতুড়ি দিয়ে পিটাবো। সো সবাই যারা জাফর স্যারের ভক্ত আছো তারা আমাদের ক্লাসগুলো দেখতে থাকো আর কি। ওকে, তাহলে আসো আমরা কাজের একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অনুধাবনে কিংবা এমসিকিউতে কিন্তু এটা আসতে পারে যে কাজের একক কি কি হতে পারে, বা কাজের মাত্রা কি কি হতে পারে, বা কাজের মাত্রা কি হবে সেটা আমরা একটু এখন নির্ণয় করা শিখবো আর কি। সো একদম কাজের বেসিক যে প্রিন্সিপালটা রয়েছে যে কাজ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে বল ইনটু হচ্ছে কি বলতো আমাদের সরণ। তোমরা জানো যে কারো একক কিংবা মাত্রা নির্ণয় করতে গেলে সেটার একদম বেসিক যে রাশিগুলো আছে সেটাকে নির্ণয় করে ফেলতে হয়। সো আমরা এখান থেকে হচ্ছে এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো থেকে আমরা তার জিনিসপত্রগুলো নির্ণয় করব। যে আমরা বলকে ভাঙলে কি লিখতে পারি বলতো, ভর ইনটু কি লেখা যায় বলতো আমাদের ত্বরণ, তাই না? যেহেতু আমরা জানি F = ma, এই সেন্স থেকে বল ইনটু কি হবে ত্বরণ ইনটু কি লেখা যায় বলতো আমাদের সরণ। এখন আমরা চাইলেই ভরকে ভাঙতে পারি না, সরণকে ভাঙতে পারি না, আমরা ভাঙতে পারি কাকে, ত্বরণকে ভাঙতে পারি। সো আমরা ত্বরণকে একটু ভেঙে ফেলার চেষ্টা করছি যে ভরকে ভরে রেখে দিলাম, ত্বরণকে ভাঙলে লেখা যায় কি বলতো আমাদের বেগ, ভাগ হচ্ছে কি বলতো আমাদের সময় লেখা যাবে এটা, ইনটু হচ্ছে কি বলতো আমাদের সরণ। এখন দেখো তো এই টার্মগুলোর ভিতরে মৌলিক রাশি এরা সবাই হয়ে গিয়েছে, শুধু বেগটা হচ্ছে এখনো লব্ধ রাশি রয়েছে। সো এই জন্য আমরা হচ্ছে বেগটাকে ভেঙে ফেলবো। সো ভর ইনটু বেগটাকে ভাঙলে তোমরা সবাই জানো যে সরণ ভাগ কি হয় বলতো আমাদের সময় হয়। আর নিচে আরেকটা কিন্তু সময় বাবা রয়ে গিয়েছে, আমরা সময়টাকে রেখে দিলাম, ইনটু কি আছে বলতো আমাদের সরণ। সো যদি এটাকে আরেকটু মডিফাই করি, একটু ক্যালকুলেট করি, তাহলে ব্যাপারটা এইরকম লেখা যায়। উপরে হচ্ছে ভর আছে আর এই যে সরণ রয়েছে, এই যে সরণ রয়েছে, সরণ আর সরণ গুণ করলে এটাকে লেখা যাবে কি বলতো আমাদের সরণ স্কোয়ার লেখা যাবে, এবং সময়টা নিচে চলে যাবে, সময় আর সময় গুণ করলে কি হবে বলতো আমাদের সময় স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই যে কাজকে যদি আমরা ভাঙি, সো কাজকে ভাঙলে আমাদের মৌলিক রাশি তিনটা পাওয়া যাচ্ছে, একটা হলো ভর পাওয়া যাচ্ছে, সরণ পাওয়া যাচ্ছে, সময় পাওয়া যাচ্ছে। এখন এই জিনিসগুলোকে যদি আমরা ইনপুট দিয়ে দিই যে আমরা একটা মাত্রা বের করতে চাচ্ছি কাজের, তাহলে দেখো ভরকে যেহেতু ম্যাস, তার এর মাত্রা হচ্ছে আমাদের m, ভরের মাত্রা হচ্ছে m, সরণের মাত্রা তুমি জানো যে লেন্থ মানে l বুঝাবে, তার মানে এটার মাত্রা হচ্ছে আমাদের l। কিন্তু দেখো যে l এর উপরে কি আছে বলতো স্কোয়ার, তার মানে এখানে একটা স্কোয়ার হবে, ভাগ হচ্ছে সময়, সময়ের মাত্রা কিন্তু t, t এর উপরে স্কোয়ার হবে। সো যদি এটাকে সিম্পলি করি, আমরা ক্যালকুলেট করি, তাহলে m l স্কোয়ার পার কি বলতো আমাদের t স্কোয়ার। এটাই কিন্তু হচ্ছে কাজের মাত্রা সমীকরণ। একাডেমিক বলো, অ্যাডমিশন টেস্ট বলো, যে কোনো জায়গার জন্য এই কাজের মাত্রা সমীকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই কাজের মাত্রা সমীকরণটাকে বোল্ড করে রাখতে পারো যেন তোমরা সবাই পরবর্তী টার্মগুলোতে পারো। কেমন? ওকে, আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো ঠিকঠাক মতো। আশা করি সবাই ঠিকঠাক মতো এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমাদের সাথে অনেকে আছো, লাইভ ক্লাসে যুক্ত আছো, এই পর্যন্ত সব ঠিকঠাক চলছে। আশা করি পুরো ক্লাস জুড়ে আমরা অনেক কিছু থাকবে আমাদের কন্টেন্টে। এখন আসো এই কাজের এককগুলো যদি আমরা নিয়ে আলোচনা করতে চাই, কি কি কাজের একক আছে সেই এককগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে কাজের অনেক অনেক একক আছে, বিভিন্ন পদ্ধতিতে কাজের একক হয়, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কাজের যে এককগুলো আছে সেটা নিয়ে আমরা কাজ করব। প্রথমত হচ্ছে যদি এই টার্ম থেকে আমরা কাজের একক বের করি, সো ধরো একটা হলো SI পদ্ধতিতে কাজের একক বের করতে চাই আমরা। SI পদ্ধতিতে কাজের একক বের করতে গেলে দেখো তো বলের একক কি জানো তোমরা সবাই জানো কি নিউটন, তাই না? সরণের একক কি জানি বলো তো আমরা মিটার। তাহলে এই যে নিউটন মিটার আছে, এই নিউটন মিটার কিন্তু হচ্ছে কাজের একটা একক। তবে আমরা সবচেয়ে বেশিবার ব্যবহার করি হচ্ছে এই নিউটন মিটার কার সমতুল্য জানো? এটা হলো জুলের সমতুল্য। তার মানে 1 নিউটন মিটার ইকুয়াল আমরা কিন্তু 1 জুল বলতে পারি। সো আমরা কাজের SI একক হিসেবে আমরা নিউটন মিটার এবং জুল দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবো। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে ছোট ক্লাসগুলোতে যে 1 জুল বলতে আসলে কি বোঝায়, যে 1 জুল বলতে বোঝায় যে কোনো বস্তুর উপর যে 1 নিউটন পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে যায়, এই যে বল এবং সরণ ঘটলো তাদের ব্যাপারটাই কিন্তু হচ্ছে কি বলতো আমাদের কাজ। তাহলে এখানে যদি 1 জুল বলি তার মানে হচ্ছে 1 নিউটন ফোর্স দিবা 1 মিটার সরণ ঘটবে। সিমিলারলি যদি এটাকে আমরা 20 জুল কাজ বলি, সো 20 জুল মানে হচ্ছে কি বলতো 20 নিউটন মিটার। এখন এই নিউটন আর মিটার কিন্তু গুণ আকারে আছে, তাহলে এমন দুটা শব্দকে তুমি হচ্ছে জিনিস নাও যেটাকে গুণ করলে 20 পাওয়া যাবে। ধরো 2 নিউটন নিতে পারো ইনটু হচ্ছে কত মিটার বলো তো আমাদের 10 মিটার। এটা একটা আনসার হতে পারে যে 2 নিউটন বল প্রয়োগ করব, 10 নিউটন বল তোমার হচ্ছে সরণ হবে। অথবা আমি এইভাবে লিখতে পারি যে 5 নিউটন বল প্রয়োগ করে দিব আমরা, তোমার হচ্ছে 4 মিটার সরণ হবে, এটাও হতে পারে। অথবা হচ্ছে আমরা এখানে 10 নিউটন বল প্রয়োগ করব, 2 মিটার সরণ হবে। এইগুলো কিন্তু সবই রাইট আনসার। তার মানে এখান থেকে যদি
বহুপদী এমসিকিউগুলো তোমাদের আসে। সো বহুপদী এমসিকিউগুলোতে কিন্তু তোমরা এই জিনিসগুলো হচ্ছে ইউজ করতে পারো। সো বহুপদী এমসিকিউ আসতে পারে যে এত জুল কাজ মিনিং কি লিখো, ডট 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 লিখো। সো এই জিনিসটা আমরা লিখতে পারি। সো আমরা এটা হচ্ছে এসআই পদ্ধতিতে গেলাম। এখন যদি আমরা সিজিএস পদ্ধতিতে কাজের একক বের করতে চাই, সিজিএস পদ্ধতি তোমরা জানো যে সিজিএস পদ্ধতিতে আমরা যেটাকে নিউটন বলি, বল তোমার হচ্ছে এসআই পদ্ধতি যেটা নিউটন, সিজিএস পদ্ধতিতে সেটাকে বলা হয় ডাইন। আমি মজা করে বলি ডাইনি। সো দেখো এই যে ডাইন রয়েছে, এই ডাইন কিন্তু সিজিএস পদ্ধতিতে বলের একক, আর যেটাকে আমরা এসআই পদ্ধতিতে মিটার বলতাম সেটা হয়ে যাবে কি বলতো আমাদের সেন্টিমিটার। তাহলে এই যে ডাইন সেন্টিমিটার রয়েছে, এই ডাইন সেন্টিমিটারটা কিন্তু হচ্ছে সিজিএস পদ্ধতিতে কাজের একক। সো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। আবার যেটাকে আমরা আগে জুল বলতাম এসআই পদ্ধতিতে, সেটা কিন্তু সিজিএস পদ্ধতিতে কি হয়ে যায় জানো, সেটা হয়ে যায় আর্ক, ERG। তার মানে এই আর্ক যেটা আছে এটাও কিন্তু তোমার হচ্ছে একটা কাজের একক, তবে কোন পদ্ধতিতে বলো তো, এটা সিজিএস পদ্ধতিতে। কেমন? সো এখান থেকে তোমাদের হচ্ছে এমসিকিউ গুলো আসতে পারে, নিচের কোনটি কাজের একক, হ্যাঁ আসতে পারে। কিছুক্ষণ আগে কাজের মাত্রা পড়লাম, এটা আসতে পারে। আবার এফপিএস পদ্ধতি যেটা আছে এটা থেকেও আমরা কাজের একক কিন্তু বের করে ফেলতে পারি। কিভাবে? দেখো যেটাকে আমরা নিউটন বা বলের একক যেটা নিউটন বলতাম, সেটাকে আমরা এফপিএস পদ্ধতিতে কি বলি বলো তো, আমরা পাউন্ডাল, তাই না? এটা হচ্ছে পাউন্ডাল, এটা হচ্ছে আমাদের পাউন্ডাল। আর তোমাকে যেটাকে মিটার বলতা সেটাকে কি বলি বলো তো, আমরা ফুট। তার মানে এফপিএস পদ্ধতিতে কাজের এককটা কিন্তু ফুট পাউন্ডাল, এটাও হতে পারে। আবার যখন আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারগুলো পড়াবো তখন কিন্তু কাজের আরেকটা ব্যবহারিক একক আছে, সেটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট এটা কিন্তু তড়িৎবিদ্যায় ব্যবহৃত একটা একক। তাহলে দেখো আমরা জোল, নিউটন মিটার, ডাইন সেন্টিমিটার, আর পাউন্ডাল, ফুট, ইলেকট্রন ভোল্ট এই সবগুলোই কিন্তু কাজের একক হিসেবে শিখে ফেললাম। সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও যে কাজের এককটা সবাই ক্লিয়ার কিনা। এবং যারা ক্লাস করছো অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবা। কেমন? তোমাদের একটা হচ্ছে শেয়ার কিন্তু হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে আমাদের ক্লাস কন্টেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া দিবে। সো তোমরা যারা ক্লাস করতেছো সবাই অলরেডি ঈদে বাড়ি গিয়েছো, তোমাদের ফ্রেন্ডসদেরকে যাদের মেসেঞ্জার গ্রুপে অথবা তোমার টাইম লাইনে হোক, তুমি তাদের সাথে শেয়ার করে দাও, আমাদের ভিডিওটা শেয়ার করে দাও, যেন তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, নাদান বাচ্চা যারা আছে, সবাই যেন আমাদের ক্লাসটা দেখতে পারে। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে পরবর্তী কন্টেন্টে যাব। তার আগে আমরা বোর্ডটাকে ক্লিয়ার করে নিব। আমাদের আগেই বলে নিচ্ছি প্রচুর কন্টেন্ট আছে আমাদের আজকে, সবগুলো কন্টেন্ট আমরা স্টেপ বাই স্টেপ শিখবো আর কি। দেখো এখন হচ্ছে যে আমরা এই যে কাজগুলো করব, সারাদিন কত কাজ করি, কত কাজ করি, এই কাজগুলোকে বলের প্রকৃতি অনুসারে কাজগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারি। কি কি কাজ একটু দেখে নিই আমরা। প্রথমত হচ্ছে বলের প্রকৃতি অনুসারে কাজের প্রকারভেদ। বলের প্রকৃতি অনুসারে কাজকে আমরা দুইটা ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ। দেখো এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ। ধ্রুব বল বলতে কি বোঝায়? যে বলের মানটা পরিবর্তন হয় না। ব্যাপারটা কেমন? ধরো এই যে আমাদের জাফর ভাই যখন এই বস্তুটাকে ধাক্কা দিচ্ছিল, কত নিউটন বলে ধাক্কা দিচ্ছিল? ধরে নিলাম 200 নিউটন বলে ধাক্কা দিচ্ছিল। এই যে 200 নিউটন বল দিছো, এই 200 নিউটন বল দেওয়ার কারণে এই বস্তুটার কিন্তু একটা সরণ হয়ে যাবে। তাহলে যদি বল এবং সরণ থাকে, দেখো এই যে ফোর্সটা আছে, এই ফোর্স কিন্তু কোনোভাবেই এই সরণের উপর ডিপেন্ড করে না। তার মানে এই ফোর্সটা স্বাধীন, নিরপেক্ষ একটা টার্ম, কারণ এই বলটা সরণ কতটুকু করতে চাই তার উপর ডিপেন্ডেন্ট না, বরং এই বলের কারণে সরণ হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে যেই বলগুলো, যেমন দেখো এইখানেও তুমি যদি বল প্রয়োগ করো, এইখানেও যদি বল প্রয়োগ করো, এই যে আমরা যে সমীকরণগুলো পড়লাম কিছুক্ষণ আগে, W = Fs অর তোমার হচ্ছে Fs cos theta, কিছুক্ষণ পরে দেখবা এটা Fs sin theta হয়ে যেতে পারে তোমার বিভিন্ন কেসের কারণে। সো এই যে বলগুলো আছে, এই বলগুলো তোমার হচ্ছে সরণের উপর ডিপেন্ডেন্ট করে না, ডিপেন্ডেন্ট না থাকার কারণে এই বলগুলোকে আমরা কি বল বলতে পারি? ধ্রুব বল। তোমরা 9-10 সেকশনে যে কাজগুলো করে আসছো, এই ম্যাক্সিমাম কাজই ছিল হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ। বাট আমরা কলেজ সেকশনে ধ্রুব বলটা খুব কম পড়বো, আমরা হচ্ছে পরিবর্তনশীল বলটা বেশি করব। এখন পরিবর্তনশীল বল দ্বারা কাজ মানে কি? ধরো এই যে স্প্রিংটা রয়েছে, এই স্প্রিং এর যে কাজগুলো আছে, এই স্প্রিংটা হচ্ছে পরিবর্তনশীল কাজের একটা সুন্দরতম উদাহরণ। তার মানে এরপরে মহাকর্ষীয় ক্ষেত্রের মাঝে যদি আমরা কাজ করতে চাই, সেটাকেও আমরা পরিবর্তনশীল বল দ্বারা কাজ বলতে পারি। এখন বলতে পারো স্যার কেন এটা পরিবর্তনশীল
কাজ। ধরো আমি একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার টেনে লম্বা করতে চাই, এই 2 সেন্টিমিটারের জন্য যতটুকু বল দিতে হবে, আমি যদি 10 সেন্টিমিটার টেনে লম্বা করতে চাই তাহলে কিন্তু বলটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তাইলে দেখো 2 সেন্টিমিটার টানার জন্য যে বল এবং 10 সেন্টিমিটার টানার জন্য যে বল, এই দুইটা বল কিন্তু একই সাথে সেম পরিমাণ ফোর্স দেওয়া লাগছে না, ভিন্ন মানের ফোর্স দেওয়া লাগছে। তাহলে দেখো এইখানে তুমি স্প্রিংকে টেনে লম্বা করবা, এই স্প্রিং এর সরণটা কি পরিমাণ হবে, এই সরণটার জন্য কিন্তু বলটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আগের ক্ষেত্রে কিন্তু বলটা ডিপেন্ডেন্ট ছিল না, তুমি একটা ফোর্স দিয়েছো এবং কন্টিনিউয়াসলি সেম ফোর্সটা দিতে হয়েছে বা সেম ফোর্সটা একবার দিয়ে দিয়েছো। আর এইখানে যদি আমরা এই যে স্প্রিংটাকে, ধরো এই স্প্রিংটাকে আমি 2 সেন্টিমিটার লম্বা করতে চাই, অথবা 10 সেন্টিমিটার লম্বা করতে চাই, অথবা 20 সেন্টিমিটার লম্বা করতে চাই, তাহলে এই যে ভিন্ন ভিন্ন সরণগুলো ঘটানোর চেষ্টা করছো, এই ভিন্ন ভিন্ন সরণের জন্য তোমাকে কিন্তু ভিন্ন ভিন্ন মানের বল প্রয়োগ করতে হবে। তার মানে এইখানে যে বলটা আছে এই বলটাকে বলতে পারি এফএস। এফএস বললাম কেন? কারণ এইখানে এই বলটা হচ্ছে এস এর একটা অপেক্ষক, মানে সরণের অপেক্ষক। তার মানে এই বলটা ডিপেন্ড করে কার উপরে? সরণের উপরে। সরণ যত বেশি করতে চাও বলের মানটা কিন্তু ঠিক তত বেশি দিতে হবে। যত বেশি সরণ চাও তত বেশি বল দিতে হবে। কম সরণ চাও কম বল দিবা, বেশি সরণ চাও বেশি বল দিবা। স্প্রিংকে টেনে কতটুকু লম্বা করবা তার উপর কিন্তু ডিপেন্ড করে কি পরিমাণ বল দেওয়া লাগবে। তাহলে এই যে বলের ভেরিয়েশন হচ্ছে এখানে স্প্রিং জাতীয় বস্তুগুলোর জন্য, এই জন্য এই কন্টেন্ট গুলোকে বলা হয় পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তাহলে দেখো আমরা একটা বস্তুর উপর যখন কাজ করব, এই কাজটা ডিপেন্ড করে বলের উপরে, বলটা তুমি কিভাবে বলটা রিয়েক্ট করছে। এখানে যদি বলটা কনস্ট্যান্ট থাকে, যে ধ্রুব মানের একটা বল প্রয়োগ করি, তাহলে সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ। আর যদি বল পরিবর্তন করার সুযোগ থাকে বা বল যদি দূরত্বের সাথে ডিপেন্ডেন্টলি রাশি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। সবাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও ধ্রুব বল আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, যে ধ্রুব বল আর হচ্ছে পরিবর্তনশীল বল, এই দুইটা ব্যাপার ক্লিয়ারলি কিনা সবাই? আমরা কি সবাই বুঝতে পেরেছি? যারা বুঝতে পেরেছো ডান লিখে জানাও, যারা বুঝতে পেরেছো ডান লিখে জানাও। আমাদের সামনে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কন্টেন্টগুলো চলে আসবে, সমস্ত কন্টেন্টগুলো সামনে চলে আসবে। সো তোমরা আগে প্রত্যেকটা পার্ট, যেহেতু একটা পার্টের সাথে আর একটা পার্ট রিলেটেড টপিক, সো তোমরা সবাই যেন ফুল কন্টেন্টটা ক্লিয়ার করা যায়, এই জন্য আমার সাথে সাথে রেসপন্স করতে হবে, কেমন? ওকে, সবাই ডান লিখে দিয়েছো। আমরা এখন পরবর্তী অংশে চলে যেতে চাচ্ছি। দেখি আমাদের পরবর্তী কন্টেন্টগুলো কি আছে। দেখো এখন হচ্ছে এই যে তিনটা আমরা এখানে যে জিনিসগুলো লিখেছি, যে বল এবং সরণের মধ্যে যে কতটুকু অ্যাঙ্গেল কাজ করে, যেহেতু আমরা কিছুক্ষণ আগে একটা টার্ম পড়েছিলাম একদম প্রথম দিকে, যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের এফ এস কি থিটা, বলো তো আমাদের কস থিটা। তার মানে বল এবং সরণ এই দুইটা যদি আমরা চেঞ্জ না করি, ফিক্সড রাখি, তাহলে কাজের মানটা কার উপর নির্ভরশীল? বলো তো আমাদের থিটার উপর নির্ভরশীল। তোমরা জানো থিটার ভিন্ন ভিন্ন মান পসিবল, থিটার ভিন্ন ভিন্ন মানের কারণে কাজের মান কিন্তু ভিন্ন ভিন্ন রকম হতে পারে, কেমন? সো এই যে থিটার ভিন্ন ভিন্ন মান, এর উপর ভিত্তি করে কাজকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক নাম্বার যে কাজটা, সেটাকে হচ্ছে বলতে পারি আমরা ধনাত্মক কাজ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ধনাত্মক কাজ। ধনাত্মক কাজের অপর নাম হচ্ছে বলের দ্বারা কাজ। তোমরা সবাই লিখে নাও, এটা হচ্ছে বলের দিকে, বলের দিকে অথবা বলের দ্বারা, এটা হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। তার মানে আমরা একটা কাজের ক্লাসিফিকেশন আনতে পারি হচ্ছে বলের দ্বারা কাজ অথবা বলের দিকে কাজ। আমরা আরেকটা ক্লাসিফিকেশন আনতে পারি, সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। তার মানে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ অথবা বলের বিপরীতে কাজ, বলের বিপরীতে কাজ, বলের বিপরীতে কাজ। তাহলে দেখো আমাদের হচ্ছে কি পরিমাণ যে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করবা, এই ফোর্সটা কিভাবে প্রয়োগ করছো, কতটুকু অ্যাঙ্গেলে প্রয়োগ করছো, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কাজটা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে কি কাজ বলো তো আমাদের ঋণাত্মক কাজ। তাহলে আমরা ধনাত্মক আর ঋণাত্মক কাজ নিয়ে আমরা আলোচনা করব। দেখো এইখানে ধরো আমরা এইদিকে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, এইদিকে এফ পরিমাণ ফোর্স, এবং এটা মনে করো থিটা এস, এবং এদের যে মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের থিটা। এবং এই থিটার ভ্যালুটা যদি খেয়াল করে দেখো, যেহেতু আমাদের এফ এস এবং এই ক্ষেত্রে আমাদের থিটার ভিন্ন ভিন্ন মান হলে আমাদের ভিন্ন ভিন্ন তোমার হচ্ছে কাজ পাওয়া যাবে। এখন যদি আমরা চিন্তা করি যে তুমি এইদিকে ফোর্স দিচ্ছ, তার মানে এইদিকে তোমার এফ আছে এবং এইদিকে কি হয়েছে বলো তো আমাদের সরণ হয়েছে, তার মানে বল এবং সরণ
কি একই রেখা বরাবর না? একই রেখা বরাবর যদি হয় তাহলে মধ্যবর্তী কোণের ভ্যালুটা কত ডিগ্রি হবে বলো তো আমাদের 0 ডিগ্রি। তাহলে দেখো থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে আমাদের W ইকুয়াল কি লেখা যায় বলো তো আমাদের FS cos কত ডিগ্রি আমাদের 0 ডিগ্রি। তোমরা জানো যে cos 0 ডিগ্রি মানটা হচ্ছে আমাদের 1। সো আলটিমেটলি এটার যে রেজাল্টটা আমরা পাবো, এটা রেজাল্টটা পাওয়া যাবে কি বলো তো শুধুমাত্র FS, তার মানে একটা পজিটিভ কাজ পাওয়া যাচ্ছে। তাহলে বল এবং সরণ যদি একই দিকে হয়, বলের দিকে যদি সরণ হয়, এর মানে হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি, আর কোণটা 0 ডিগ্রি হয়ে যাওয়ার কারণে আমরা কাজ পাচ্ছি হচ্ছে কি কাজ বলো তো আমাদের ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজের জন্য যে কন্ডিশনটা সেটা হচ্ছে বল এবং সরণ, ধরো আমি তোমাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার কারণে তুমি আমার ধাক্কার দিকেই সরে গেলা, এই ধরনের যে কাজগুলো হবে সেই কাজগুলোকে আমরা বলছি হচ্ছে পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ কখন হচ্ছে? যখন আমাদের থিটার ভ্যালুটা কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। এখন দেখো এই কেজে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ এটা যদি F ছিল, যদি আমি থিটা ইকুয়াল 90 ডিগ্রি নিই, তার মানে কোনো কেজে যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে W ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে FS cos কত ডিগ্রি বলো তো আমাদের 90 ডিগ্রি। তোমরা জানো cos 90 ডিগ্রি মান 0 হয়ে গেলে পুরো কাজটাই কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাকে শূন্য কাজ বলা হয়, তার মানে এটা কোনো কাজ হয় নাই। তুমি বল প্রয়োগ করছো, সরণও হচ্ছে, কিন্তু মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে তোমার কোনো কাজ নাই। তোমার কাছে মনে হচ্ছে অনেক কাজ করছো, কিন্তু ফিজিক্সের ভাষায় তোমার কোনো কি নাই? কাজ নাই। ফিজিক্সের ভাষায় কাজ হতে গেলে তার কিন্তু অনেকগুলো শর্ত থাকবে। আচ্ছা আমরা বাচ্চারা, নাদান বাচ্চারা, এখানে কিন্তু হচ্ছে উল্টাপাল্টা বলিও না। দেখো সো আমরা এখানে যেটা বললাম যে আমি যদি হচ্ছে FS cos থিটা, থিটার ভ্যালুটা 90 ডিগ্রি করে ফেলার কারণে আমরা দেখো এখানে মানটা বসিয়ে দিলে আমরা কিন্তু কোনো কাজ পাচ্ছি না, মানে 0 কাজ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই কেজে যাই, এই কেজে মনে করো হচ্ছে এইদিকে আমরা F প্রয়োগ করলাম আর এইদিকে আমাদের সরণ হচ্ছে। এখন জিনিসটা কেমন লাগে না বলো তো, যে বল হচ্ছে একদিকে, সরণ যাচ্ছে আর একদিকে। হ্যাঁ, এগুলো সম্ভব, অনেক কেজে এটা হয়, আমরা একটু পরে দেখাবো উদাহরণগুলো ভিতরে। তাহলে দেখো এই বল আর কেজের, বল আর সরণের মধ্যবর্তী যে কোণটা রয়েছে এটা কত ডিগ্রি হচ্ছে বলো তো আমাদের 180 ডিগ্রি। সো 180 ডিগ্রির জন্য আমাদের কাজের মানটা কেমন হয় দেখো তো, W ইকুয়াল হচ্ছে FS cos কত ডিগ্রি বলো তো 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি মান তোমরা আমার চেয়ে ভালো জানো, -1 হবে, তার মানে এটা কি হবে? -FS। সো W ইকুয়াল আমরা কি পাচ্ছি বলো তো -FS। তাহলে দেখো আমরা অলরেডি এখানে দুইটা কাজ পেলাম, একটা হলো ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ, আর একটা হলো অবৈধ কাজ। তার মানে দেখো এটাতে কোনো কাজই হয় নাই, মানে একটা শূন্য কাজ হয়ে যাচ্ছে আর কি। সো আমি এখানে যেটা শিখলাম যে ধনাত্মক কাজ 0 ডিগ্রিতে পাওয়া যায়, কিন্তু 90 ডিগ্রিতে কোনো কাজ পাওয়া যায় না। এই জন্য ধনাত্মক কাজের যে সীমা রেখাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ধনাত্মক কাজের সীমা রেখাটা আমরা বলতে পারি থিটার যে ভ্যালুটা আছে 0 ডিগ্রি সমান হতে পারে অথবা বড় হতে পারে, কিন্তু কোনোদিনই 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি থেকে অবশ্যই কি হবে? কম হবে। এটা কিন্তু MCQর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ধনাত্মক কাজ, তাহলে ধনাত্মক কাজের শুরুটা হচ্ছে 0 ডিগ্রি থেকে এবং 90 ডিগ্রি ঠিক আগ পর্যন্ত তুমি যে কাজগুলো পাবা সে কাজগুলো হবে হচ্ছে ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজের রেঞ্জ হচ্ছে এটা। তোমাকে আসতে পারে নিচের কোন কোণের জন্য ধনাত্মক কাজ হবে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60, তোমার হচ্ছে এরকম কতগুলো অ্যাঙ্গেল দিয়ে দিবে। তোমাকে বুঝে নিতে হবে যে 0 থেকে 90 ডিগ্রি ঠিক আগ পর্যন্ত তোমার যে কাজগুলো হবে, কাজগুলো সম্ভব হবে, ওই কাজগুলোকে আমরা কি কাজ বলবো বাচ্চারা? ধনাত্মক কাজ বলবো। এখন 90 ডিগ্রির চেয়ে একটু বাড়ায় দিবা, একটু বেশি হয়ে গেলে সেই কাজ আর ধনাত্মক থাকবে না, ঋণাত্মক হওয়া শুরু করবে কিন্তু। এবং কতটুকু পর্যন্ত যাওয়া সম্ভব? ম্যাক্সিমাম 180 ডিগ্রি পর্যন্ত। এই জন্য ঋণাত্মক কাজের রেঞ্জটা আমরা লিখতে পারি থিটার যে ভ্যালু রয়েছে এটা 90 ডিগ্রিতে অবশ্যই বাচ্চারা বড় হবে, কিন্তু 180 ডিগ্রির সমান অথবা কি হইতে পারে বলো তো আমাদের? ছোট হতে পারে। এটা ঋণাত্মক কাজের শর্ত। এখন বলতে পারো স্যার 180 ডিগ্রি পরে কি কাজ হয় না? অবশ্যই হয়, কিন্তু বারবার রিপিটেড ভ্যালু আসবে। হ্যাঁ, তুমি বারবার রিপিটেড ভ্যালুগুলো আর দেখানোর প্রয়োজন নাই। এই জন্য আমরা 0 ডিগ্রি থেকে আমরা 180 ডিগ্রির মধ্যে কি কি ধরনের কাজ হয় এই কাজগুলো আমরা কিন্তু এটা গ্লেন্স শিখে ফেললাম। তাহলে দেখো ধনাত্মক কাজ আছে আমার কাছে, ঋণাত্মক কাজ আছে, শূন্য কাজ আছে। তোমরা কি সবাই এই তিনটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু বলো? বাবু সোনার একটু বলো যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা।
ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, এদের সীমারেখাগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? আর রিপন্স ফিজিক্সের সাথে থাকার জন্য যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আমার সাথে ক্লাস করছো সবাইকে কিন্তু অনেক বেশি শুভকামনা। তোমরা অনেক কষ্ট করে ক্লাসগুলো করছো এবং এটা আমাদেরও অ্যারেঞ্জমেন্ট ছিল অনেক কষ্ট করে এই স্লাইডগুলো করা। আশা করি পুরো ক্লাস জুড়ে অনেক অনেক কন্টেন্ট তোমাদের রয়েছে। এখন তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও খুব দ্রুত। এখান থেকে আমরা হচ্ছে এমসিকিউর জন্য তোমাদের লাগবে ধনাত্মক কাজের সীমারেখা, ঋণাত্মক কাজের সীমারেখা এবং শূন্য কাজ যেটা আছে শূন্য কাজের এক্সাম্পলগুলো আমরা একটু পড়ে ফেলবো আর কি, কেমন? ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমরা এই স্লাইডটা ক্লিয়ার করি আগে। দেখি আমাদের জন্য পরবর্তী স্লাইডটাতে কি আছে, কি অপেক্ষা করছে। দেখো এই যে একটা দেখো বাবু সোনারা, দেখো কত সুন্দর একটা স্লাইড আমরা আনছি। এই স্লাইড থেকে আমাদের কতগুলো কন্টেন্ট কিন্তু পড়তে হবে। এই যে আমাদের ভদ্র মহিলা একটা বই হাতে নিয়ে যাচ্ছে, দেখো একটা বই হাতে নিয়ে যাচ্ছে। এখন সে যদি তোমার হচ্ছে এই বরাবর আগায়, খেয়াল করে দেখো সে কিন্তু এই বরাবর আগাচ্ছে, এই বরাবর আগাচ্ছে। এখন একটু খেয়াল করে দেখো একই কাজ কিন্তু একই সাথে ধনাত্মক ঋণাত্মক সবই হতে পারে। ধরো আমার রিমোটটা আমি হাত দিয়ে কোন দিকে তুলতেছি বলো তো? উপর দিকে তুলতেছি। আমার হাতের বলটা কোন দিকে? উপর দিকে। তাহলে খেয়াল করে দেখো আমি বস্তুকে উপর দিকে তুলতেছি, এর মানে হলো হাতটাও উপর দিকে, বস্তুটাও উপর দিকে। সো বল এবং তোমার হচ্ছে বস্তু একই ডিরেকশনে যাচ্ছে। এই কারণে আমার হাত দ্বারা কাজ যদি বলি এই কাজটা হবে ধনাত্মক কাজ। কেন? কারণ হচ্ছে হাতের মুভমেন্ট উপর দিকে, বস্তুও যাচ্ছে উপর দিকে, এই জন্য হাত দ্বারা কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। আবার যদি পৃথিবীকে টেনে আনি জীবনে, পৃথিবীর আকর্ষণ কোন দিকে বলো তো? নিচের দিকে, কিন্তু বস্তু যাচ্ছে কোন দিকে? উপর দিকে। তাহলে পৃথিবীর সাপেক্ষে যদি বিবেচনা করি, পৃথিবীর আকর্ষণ বা ওজনটা নিচে কাজ করে, বস্তুর মুভমেন্টটা উপরে হয়, তাহলে পৃথিবীর সাপেক্ষে এই কাজটা কিন্তু ঋণাত্মক কাজ হবে। তাহলে দেখো বেবাচাকে খেয়ে গেলাম না আমরা? একই কাজ ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। এটা ডিপেন্ড করে কে কাজটা করছে, কার দ্বারা কাজটা হচ্ছে। এখানে এজেন্ট কে, এটাকে সুন্দর ভাষায় বলা হয় এজেন্ট। কার দ্বারা কাজটা হচ্ছে? যদি আমরা হাতের দ্বারা কাজ বলি আমরা, তাহলে এই কাজটা ধনাত্মক হবে ভাইয়ার। কেন? কারণ বস্তু যেই দিকে যাচ্ছে বলটা আমার সেই দিকে ছিল। তাহলে হাতের দ্বারা কাজটা হলো পজিটিভ কাজ, পৃথিবীর সাপেক্ষে কাজটা হচ্ছে নেগেটিভ কাজ। এখন ধরো পরীক্ষায় এমন একটা প্রশ্ন আসছে কার দ্বারা কাজ, এটা কিছু বলে দেয় নাই যে হাতের সাথে নাকি পৃথিবীর সাপেক্ষে। ওই ক্ষেত্রে ন্যাচারাল যে জিনিসগুলো আছে, ন্যাচারাল যে ফোর্সগুলো আছে, এই ন্যাচারাল ফোর্সগুলোকে তোমার জীবনে টেনে আনতে হবে, ন্যাচারাল ফোর্সগুলোকে তোমাকে ধরতে হবে। আর আমার হাত কিন্তু ন্যাচারাল না, পৃথিবী হচ্ছে ন্যাচারাল একটা জিনিস। সো পৃথিবীর ফোর্সের সাপেক্ষে আমরা কাজটাকে বিবেচনা করে নিব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে আমাদের আপু আছে, এই আপু যদি তোমার হচ্ছে এই দিকে যায়, এই দিকে যায়, ধরো সে আমাদের এক পরিমাণ ফোর্স প্রয়োগ করে সে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এটা তার ফুল বডির একটা ফোর্স যদি চিন্তা করি, তাহলে এই বইটাও কিন্তু সামনের দিকে যাচ্ছে। তার মানে এই যে বইয়ের সরণ বা আপুটার সরণটা আর বলটা একই দিকে হওয়ার কারণে তার ফুল বডির বলটা দ্বারা কাজটা কিন্তু কি কাজ হচ্ছে বলো তো? আমাদের ধনাত্মক কাজ হচ্ছে, কারণ বল এবং সরণটা কোন দিকে? একই দিকে যাচ্ছে। কিন্তু এই আপুটার বেগের যদি আমি ঘর্ষণ অ্যাড করে দিই, বাতাসের ফ্লো অ্যাড করে দিই, তাহলে দেখো বাতাসের ফ্লোটা কিন্তু এই দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে বাতাস। যার দেখো বাতাস কাজ করছে এই দিকে আর বইটা যাচ্ছে কিন্তু এই দিকে। তাহলে বাতাস এবং বইয়ের ডিরেকশনটা কিন্তু বিপরীত দিকে হচ্ছে। এই কারণে বাতাস দ্বারা মানে ঘর্ষণ দ্বারা যদি কাজ বের করতে বলে, তাহলে এই কাজটা কিন্তু কি কাজ হয়ে যাবে? ঋণাত্মক। কারণ কি? বাতাসের ফ্লোটা এই দিকে, বস্তু যাচ্ছে এই দিকে, এই কারণে এই কাজটা কি কাজ হবে বলো তো? আমাদের ঋণাত্মক কাজ হবে। এখন দেখো যদি এই বস্তুটাকে অভিকর্ষ বল দ্বারা আমরা কাজ বের করতে চাই, এই যে বস্তুর ভর মানে এই বইটার ভর যদি আমাদের m হয়, তাহলে এই বস্তুর বলটা ওজন যেটা আছে এটা কিন্তু তোমার নিচের দিকে কাজ করে, আর বস্তুটার যে সরণটা কিন্তু এই বরাবর হচ্ছে। তাহলে এই যে মধ্যবর্তী কোণ আছে, এই মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি বলো তো? এটা আমাদের 90 ডিগ্রি। যার কারণে তোমার কাছে বলও আছে, সরণও আছে। মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়ে যাওয়ার কারণে তোমার জীবনে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার মানে একটা বইকে যখন তোমরা হচ্ছে ক্যারি করে সামনে নিয়ে যাচ্ছ, বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়ার কারণে এখানে কিন্তু কোনো ধরনের কাজ পাচ্ছ না। কেমন? তো এই যে আমাদের একই সাথে তিন ধরনের কাজই কিন্তু হতে পারে। দেখো শূন্য কাজ হতে পারে, ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে। সবাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও। সবাই বাচ্চারা একটু কমেন্টস করে জানাও যে সবাই যারা আছো একটু কমেন্টস করে জানাও যে সবাই বুঝতে পেরেছো কিনা। এখানে কিন্তু হচ্ছে
অনেকগুলো কাজ হচ্ছে একই সাথে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। সবাই কি বুঝতে পেরেছো কিনা ব্যাপারটা একটু কমেন্ট সেকশন আমাকে জানাতে হবে। ওকে, অনেকে বলেছে বুঝতে পেরেছো, ঠিক আছে। আমরা এখন পরবর্তী যে কন্টেন্টটা আছে সেটাতে যাব। আমাদের দেখো আরো অনেক অনেক এক্সাম্পল আছে, অনেক অনেক ম্যাথ আছে, আমরা একটু পরেই চলে যাচ্ছি সেখানে। দেখো এখানে আমরা আরো কতগুলো ফিচার নিয়েছি, সবগুলো আমরা আবার একটু রিভিউ করে নিব। দেখো এখন তোমরা নিজের আনসার বলবা এখানে যে প্রথমে এই যে একটা বস্তু আছে, এই বস্তুকে আমি টেনে নিয়ে যাচ্ছি, তাহলে আমি প্রযুক্ত বল দ্বারা আমি বস্তুটাকে এই দিকে টানতেছি, আমার প্রযুক্ত বলটা হচ্ছে আমাদের এফ, এবং ঘর্ষণ বলটা যদি হচ্ছে আমরা এটার নাম এফ কে নাম দিয়ে দিলাম, আর অভিকর্ষ বল যেটা এটা বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমরা এমজি লিখে দিলাম, এমজি লিখলাম। এই পুরো ফিগারটা এইখানে আবার ড্র করা আছে তোমাদের বোঝার সুবিধার্থে। এখন তোমরা আমাকে প্রশ্ন করো যে আমি যদি 1 নং বল, এই বলের নাম দিলাম হচ্ছে 1 নং বল, এই বলের নাম দিলাম 2 নং বল, এই বলের নাম দিলাম হচ্ছে আমরা 3 নং বল, তোমরা সবাই বলো তো এই কেজের ক্ষেত্রে 1 নং বল দ্বারা কাজ কি হবে? 1 নং বল দ্বারা কাজ কি হবে? খুব দ্রুত কমেন্টসে জানাও 1 নং বল দ্বারা কাজ। 2 নাম্বারটা হচ্ছে আমাদের 2 নং বল দ্বারা কাজ বলবা, এবং হচ্ছে 3 নং যে বলটা আছে 3 নং বল দ্বারা কাজ। তাহলে খেয়াল করে দেখো এখানে তোমাকে 3টা বল আছে, প্রযুক্ত বল দ্বারা কাজ চাইতে পারে, ঘর্ষণ বল দ্বারা কাজ চাইতে পারে, অভিকর্ষ বল দ্বারা কাজ চাইতে পারে। তোমরা কেমন বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে একটু খুব দ্রুত আমাকে জানিয়ে দাও যে কোন বল দ্বারা কেমন কাজ। অবশ্যই মেনশন করে দিবা 1 নং, 2 নং, 3 নং। এখানে কিন্তু 3 ধরনের ফোর্স আছে। সো তোমাকে এখানে প্রশ্নটা দেখো তারা মেনশন করে বলে দিতে পারে যে তোমাকে এই ধরনের ফোর্স দ্বারা কাজ বের করো, সেটা অভিকর্ষ বল দ্বারা, ঘর্ষণ বল দ্বারা, প্রযুক্ত বল দ্বারা, কিংবা তোমার হচ্ছে এই 3 ধরনের ফোর্স। এটা না বলে আরেকটা প্রশ্ন বলতে পারতো তারা চাইলে যে হচ্ছে নিট বল দ্বারা কাজ। এখন 4 নম্বর আমি একটা কোশ্চেন লিখলাম যে নিট বল দ্বারা কাজ, নিট বল দ্বারা কাজ, নিট বল দ্বারা কাজ, এটা চাইতে পারে নিট বল দ্বারা কাজ। তো আমরা এগুলো একটু পরেই আমরা হচ্ছে ক্যালকুলেট করব, ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে সব ডাটা আমরা ইনটু দিব। 1 নাম্বার পজিটিভ ফোর্স, কারণ হচ্ছে বস্তুটা এই দিকে যাচ্ছে বা বলটাও সেম দিকে ছিল, বলের দিকে সরণটা হচ্ছে, যার কারণে এই কাজটা আমাদের পজিটিভ কাজ হচ্ছে, তাই না? এখন যদি ঘর্ষণ বল বলি আমরা, বস্তু তো সেই দিকেই যাচ্ছে কিন্তু ঘর্ষণ তার উল্টা দিকে কাজ করতেছে, এই কারণে ঘর্ষণ বল দ্বারা কাজটা হচ্ছে কি কাজ আমাদের? ঋণাত্মক কাজ হচ্ছে। এবং এই যে প্রযুক্ত বলটা এবং যে তোমার হচ্ছে খেয়াল করে দেখো বস্তুর যে সরণটা এবং অভিকর্ষ বলটা এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে এই কোণটা কিন্তু আমাদের শূন্য কাজ হচ্ছে। তাইলে দেখো একই বস্তুর উপর একই সাথে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য ভিন্ন ভিন্ন রকম কাজ কিন্তু হওয়ার সুযোগ আছে। কেমন? একই বস্তুর সাথে একই সাথে তোমার ধনাত্মক, ঋণাত্মক কিংবা শূন্য মানের কাজ কিন্তু হতে পারে। এখন যদি প্রশ্নের মধ্যে কোনোটাই মেনশন না করে, তোমাকে এটাও বলে নাই, এটাও বলে নাই, এটাও বলে নাই, তোমাকে জাস্ট প্রশ্নের মধ্যে আসছে কি নিট বল দ্বারা কাজ, যখন তোমার নিট বল আসবে তখন কিন্তু তোমাকে সবগুলো বলের সমষ্টি বা সামেশন যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। একটু পরে আমাদের কন্টেন্ট রয়েছে, অবশ্যই পুরো ক্লাসটা শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে। পুরো ক্লাসটা কিন্তু একদম স্মুথলি আমাদের কন্টেন্টগুলো সাজানো আছে, এবং একটু পরে যখন আমরা আগাবো তখন দেখবা এই কন্টেন্টের খুব সুন্দর সুন্দর ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু আমরা সলভ করে দিব। ওকে, তাইলে আমাদের দেখো যখন আমাদের বলবে নিট বল দ্বারা কাজ, সো নিট বল দ্বারা কাজের ক্ষেত্রে তোমাকে এখানে যতগুলো ফোর্স আছে, সেটা হোক প্রযুক্ত বল, হোক ঘর্ষণ বল, হোক অভিকর্ষ বল, সবগুলো বলের একটা সামারি টানতে হবে, সামেশন আনতে হবে, দেন তার থেকে আমাকে কাজটা বের করতে হবে আর কি। এখন ধরো আমাকে এটাও বলে নেই, নিট বল দ্বারাও কাজ বলে নেই, জাস্ট বলছে বস্তুটিকে কাজ কত, বস্তুটিকে ধরো এখান থেকে এতটুকু সরাবা, সরাইতে কাজ কত, আমাকে বলে নাই যে ঘর্ষণ বল বলে নাই, প্রযুক্ত বল বলে নাই, অভিকর্ষ বল যদি কোনো রেফারেন্স উল্লেখ করে না দেয় তাহলেও তোমরা নিট বল দ্বারাই কাজটা করবা। যদি রেফারেন্স উল্লেখ না থাকে তাহলেও কিন্তু তোমাদেরকে নিট বল দ্বারাই কাজটা করতে হবে। সো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমাদের এই পার্টটাও শেষ হয়ে গেল, বেসিক ক্লিয়ার আশা করি তোমাদের হয়ে গিয়েছে সবার। আমরা এখন পরবর্তী যে কন্টেন্টটা আছে সেই পরবর্তী কন্টেন্টে চলে যাব। ওকে, এখন আসো স্পেশাল টাইপের আরেকটা কাজ আছে এখানে। তোমরা জানো যে শূন্য কাজ আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম, যে শূন্য কাজ যে ব্যাপারটা আছে, কাজ শূন্য হতে পারে। দেখো শূন্য কাজ তোমার হচ্ছে শূন্য কাজ কখন কখন শূন্য কাজ হবে, যে তুমি হচ্ছে ফিজিক্সের ভাষায় অনেক ক্ষেত্রে কাজ শূন্য হয়ে যেতে পারে। কোন কোন কেজে কাজ শূন্য হতে পারে দেখো, আমি কিছুক্ষণ আগে যে সমীকরণ পড়লাম, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কি থিটা বলো তো আমাদের কস থিটা, এফ এস কি থিটা বলো তো আমাদের কস থিটা। তার মানে যদি 1 নাম্বার কেজ আমরা আসি যে এফ ইকুয়াল হচ্ছে আমাদের 0, মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো নাই, কোনো বস্তুর উপর বলই প্রয়োগ করো নাই, অথবা বস্তুটা সমবেগে চলতেছে। তোমরা জানো যে সমবেগে চলমান বস্তুগুলোর ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়, আর ত্বরণ শূন্য হয়ে
গেলে এই বস্তুর প্রযুক্ত বলটাও কিন্তু কি হয়ে যাবে, আমাদের শূন্য হয়ে যাবে। সো আমরা 1 নাম্বারকে যদি ওই বস্তুর উপর কোনো নিট বল কাজ না করে অথবা যদি বলই প্রয়োগ না করা হয় তাহলে ওই বস্তুর কাজ কিন্তু দিন শেষে 0 হয়ে যাবে। 2 নাম্বার কন্ডিশন, অনেক বল প্রয়োগ করছো কিন্তু এই বলটা প্রয়োগ করছো কতটুকু অ্যাঙ্গেলে বলো তো আমাদের, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে বলও আছে স্মরণও আছে, কিন্তু বল আর স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে এইখানে কিন্তু কোনো কাজ পাওয়া যাবে না। এরপরে বল এবং তুমি প্রয়োগ করছো, খেয়াল করে দেখো স্মরণ যেটা আছে, যদি কোনো স্মরণ না হয় তুমি তোমার দেওয়ালকে সারাদিন ধরে ধাক্কাচ্ছ কিন্তু দেওয়াল তো আর লড়ে না। এই যে দেওয়ালের স্মরণ হচ্ছে না, এই দেওয়ালের স্মরণ যদি না হয় এই ক্ষেত্রেও কিন্তু কাজের মানটা কত হয়ে যাবে, আমাদের শূন্য হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে 3 ধরনের শর্তের কারণে কাজ শূন্য হয়ে যেতে পারে। একটা হচ্ছে আমাদের বলের ভ্যালু যদি আমরা 0 করে দেই, অথবা তোমার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি করে নেই, অথবা তোমার হচ্ছে 3 নাম্বার যদি স্মরণের ভ্যালুটা কতটি করে নিই আমরা এটা 0 করে নিই, তাহলে বা স্মরণ যদি না হয় তাহলে সেটা হচ্ছে আমাদের শূন্য কাজ হয়ে যাবে। শূন্য কাজের যে এক্সাম্পলগুলো আছে, তোমার হচ্ছে যে এক্সাম্পলগুলো আছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এগুলো। 1 নাম্বার হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। ব্যাখ্যা করো। এটা তোমাদের অবশ্যই HW থাকবে, তোমরা এটা বাসায় সলভ করে ফেলবা। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য কেন এটা। এবং 2 নাম্বার আরেকটা আমি একই সাথে প্রশ্ন এবং এক্সাম্পল একসাথে বলে দিচ্ছি। আরটা হলো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর পূর্ণ আবর্তনে কৃত কাজ শূন্য। ব্যাখ্যা করো। সো আমরা এই দুটো প্রশ্ন অনুধাবনের জন্য তোমাদের HSC লেভেলে অনেক গুরুত্বপূর্ণ, যে কেন্দ্রমুখী, এবং এটা MCQ তো আসতে পারে। এটা MCQর জন্য যেমন ইম্পর্টেন্ট ঠিক সেরকম ভাবে সিকিউর জন্য কিন্তু তোমার ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে জাফর আল নিশাদ চলে আসছে আমাদের মাঝখানে, কিছুক্ষণ পরেই তার হচ্ছে অনেক কিছু হবে, আমরা ঘটাবো অনেক ধরনের কাজ। তাহলে দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা কেন শূন্য ভাই, কারণ হচ্ছে দেখো তোমরা জানো যে কেন্দ্রমুখী বলের ডিরেকশনটা কিন্তু সবসময় কি বৃত্তের কেন্দ্র বরাবর। এই যে বস্তু ঘুরতে থাকুক, যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে ওই বৃত্তের কেন্দ্র বরাবর কি কাজ করে, আমাদের কেন্দ্রমুখী বল কাজ করে। আর স্মরণের ডিরেকশন হচ্ছে ওই বিন্দুতে কি বরাবর বলো তো, আমাদের স্পর্শক বরাবর। তাহলে বল হচ্ছে এইদিকে আর স্মরণ হচ্ছে এইদিকে। মধ্যবর্তী কোণটা তোমরা বুঝতেই পারতেছো কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। সো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে রিপন ভাই কি শিখাইছে যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে গেলে কোনো কাজ হয় না, তার মানে শূন্য কাজ হয়ে যাবে। সো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। যদি পরীক্ষায় আসে চিত্রটা এঁকে নিবা এবং বল এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে মেনশন করবা, W=Fs cos 90 ডিগ্রি মান বসিয়ে 0 করে দিবা, শেষ কাজ। এরপরে বৃত্তাকার পথে যখন তুমি ঘুরবা, তার মানে এই বস্তুটাকে যখন একটা পূর্ণ সাইকেল দিবা, এই পূর্ণ সাইকেলের ক্ষেত্রে কিন্তু তার কোনো কি নাই বলো তো, স্মরণ নাই, স্মরণ 0 হয়ে যায়। বৃত্তাকার পথে যখন একটা বস্তুকে আবর্তিত করবা, ঘুরাইতে থাকবা, ঘুরাইলে একটা পূর্ণ আবর্তনে পূর্ণ চক্র শেষে এই বস্তুর স্মরণটা 0 হয়ে যায়। আর যার কোনো স্মরণ নাই, দেখো কাজের শর্ত, শূন্য কাজের শর্ত বলেছিলাম, যার কোনো স্মরণ নাই তার কাজ কত হয়ে যাবে বলো তো, আমাদের শূন্য কাজ। তার মানে এই দুটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশনে একটু জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে একটু জানাও খুব দ্রুত। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশনে একটু দ্রুত জানিয়ে দাও বাচ্চারা। আপনাদের সবার তোলা শেষ কিনা এইটুকু, এই পর্যন্ত যা বললাম সবাইকে বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত। ওকে, এখন তোমাদের আরেকটাই কাজ দিচ্ছে আমি এখান থেকে, সেটা হচ্ছে যেটা পরীক্ষায় তোমার হচ্ছে MCQর জন্য তোমরা এটা পড়তে পারো। এই কোশ্চেনগুলো যেটা আছে তোমরা এখান থেকে আরো কতগুলো প্রশ্ন তোমরা বাসায় পড়ে নিবা। সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক কাজের পার্থক্য, যেগুলো তোমাদের HW থাকবে সবার জন্য। 1 নাম্বার প্রশ্ন যেটা হচ্ছে ধনাত্মক কাজ, ধনাত্মক ও ঋণাত্মক কাজের পার্থক্য যেটা আছে, এই পার্থক্যটা তোমরা বাসায় করে নিবা। এই পার্থক্যটা তোমাদের MCQর জন্য সাপোর্ট দিবে আর কি, কেমন? ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাব আর কি। আমরা ধীরে ধীরে কন্টেন্টের গভীরতম অংশে চলে যাচ্ছি। দেখো এখন একটা ম্যাথ সলভ করতে পারি চাইলে আমরা, দেখি কে কত দ্রুত এই ম্যাথটা সলভ করে দিতে পারো আর কি। দেখো
এই যে আমাদের জাফর ভাই আছেন, আমাদের জাফর ভাই অনেক কষ্ট করে আমাদের ক্লাসে জয়েন করেছেন। আমাদের জাফর স্যার কোন একজন ভদ্র মহিলাকে টেনে নিয়ে যাচ্ছেন, দেখো কত বলে টানতেছেন আমাদের এফ পরিমাণ, অবশ্যই এটা ধ্রুব বল কারণ এই বলটা চেঞ্জ হচ্ছে না, এবং এইখানে কতটুকু অ্যাঙ্গেল করে টানতেছেন বলো তো আমাদের 30 ডিগ্রি, থিটার মানটা দেওয়া আছে এবং তার হচ্ছে ডিস্টেন্স যেটা আছে সরণটাও কিন্তু দেওয়া আছে। তাহলে এটা সবচেয়ে সহজ একটা ম্যাথ, তোমরা সবাই করতে পারবা, এমসিকিউ তো আসতে পারে এই ধরনের ম্যাথগুলো। সো আমরা ডাব্লিউ ইকুয়াল যেটা করতে পারি সেটা হচ্ছে এফ এস কি বলো তো আমাদের কস থিটা। সো আমরা এফ এর মান দেওয়া আছে 50, সরণের মান তোমার দেওয়া আছে 30 এবং ইনটু কস কত ডিগ্রি দেওয়া আছে বলো তো আমাদের এটা 30 ডিগ্রি দেওয়া আছে। খুব দ্রুত তোমরা কমেন্ট সেকশনে এটার আনসারটা বলে দাও, খুব দ্রুত, খুব দ্রুত কমেন্ট সেকশনে এই প্রশ্নটার আনসারটা বলে দিতে হবে, খুব দ্রুত। দেখি কে কত দ্রুত ক্যালকুলেশন করতে পারে ম্যাথটার জন্য। হ্যাঁ, আজকে আমরা জাফর স্যারকে খুব সুন্দর করে আঁকছি এবং ডিজিটাল বোর্ডে ওনার একটা 3D ফিগার আমরা এঁকে ফেলছি ইনশাল্লাহ। ওকে, দেখি এটার আনসার অনেকে বলছে হচ্ছে কত, এটা 12, কাজী রাইহান ইভান বলছো যে 12 তোমার 99038। ওকে, এত জুল, তার মানে আমাদের জাফর সাহেব এতটুকু কাজ করেছেন, অনেক কাজ করছে জীবনে। হ্যাঁ, ওকে, অনেকে বলছো, আগ্রহ চৌধুরী বলেছে, অনেকে খুব দ্রুত, সিয়াম, শুভ বিশ্বাস, অনেকে আনসার জানিয়েছো। ওকে, তানিয়া শমী, নূর আক্তার, সবাই। হ্যাঁ, ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু বন্ধুদেরকে মেনশন দিতে ভুলো না, তোমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছি, এই পুরো আয়োজন জুড়ে কিন্তু তোমাদেরই সব পাওনা থাকবে, কেমন? ওকে, আমরা দেখি পরবর্তী কন্টেন্টে যাব। পরবর্তী কন্টেন্টে আমাদের জন্য কি আছে দেখে আসি। আমাদের পরবর্তী ম্যাথগুলো যে কে কত দ্রুত আনসার করতে পারে সেটাই হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয়। দেখি একটা কুইজ, আমাদের জাস্ট 1 মিনিটের মধ্যে এটাকে আনসার করতে হবে। দেখি এই কুইজটার আনসার কে কত দ্রুত করতে পারো। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোণের মান 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখি কে কত দ্রুত এই কুইজটার আনসার করতে পারো। আর 56 সেকেন্ড, 42 সেকেন্ড বাকি আছে মাত্র, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আনসারটা করে দিতে হবে। সবাই খুব দ্রুত, কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয়, ম্যাক্সিমাম কাজ হয় কখন, সবাই খুব দ্রুত আনসার জানিয়ে দিতে হবে। আর মাত্র 29 সেকেন্ড বাকি আছে। অলরেডি হচ্ছে মাইশা, তারপর আশরাফুল ইসলাম, নুসরাত, নিশাত, তারপরে ইভান, আগ্রহ চৌধুরী, আর মাত্র 19 সেকেন্ড বাকি আছে। এর মধ্যেই তোমাদেরকে এই প্রশ্নটার আনসার কিন্তু হচ্ছে দিয়ে দিতে হবে ভাইয়েরা। স্বাধীন আনসার দিয়েছে, হ্যাপি রয়, ধ্রুব সেন আনসার দিয়েছে। ওকে, আমাদের আনসার নেওয়ার অপশন টাইম শেষ। সো তোমরা অলরেডি সবাই রাইট আনসার দিয়েছো, সবার জন্য হচ্ছে একটা হাততালি রইল যে 0 ডিগ্রিতে আমরা ম্যাক্সিমাম কাজ পাই, তাই না? সবচেয়ে বেশি পরিমাণ কাজ এবং পজিটিভ কাজ পাই। একই সাথে কিন্তু এখান থেকে, হ্যাঁ, সাইফুল ইসলাম, স্বাধীন, এই তো তোমার কমেন্ট আমি পড়ে দিলাম। আমরা এর পরের কমেন্ট নিব, তার আগে আমরা হচ্ছে আরেকটু সামনে আগাবো ইনশাল্লাহ। আমরা এখন দেখি পরবর্তী কন্টেন্টটা আমাদের কি আছে। দেখো আমাদের পরবর্তী যে কন্টেন্টটা আছে, আমাদের কাজের একক কি, অনেক অনেক সহজ প্রশ্ন। দেখি আমরা কাজের একক কিন্তু আমাদের মনে আছে কিনা, কাজের এককটা তোমাদের মনে আছে কিনা দেখি। এটা আনসার কে কে করতে পারো খুব দ্রুত। কাজের একক কি হবে? অনেক জুল হচ্ছে নিউটন, ওয়াট, জুল সেকেন্ড। এটা কিন্তু ভুল করার সুযোগ নাই। হ্যাঁ, দেখি এটা অনেকের কাছে মনে হতে পারে স্যার এত সহজ প্রশ্ন দিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টও মাঝে মাঝে এই ধরনের প্রশ্নগুলো চলে আসে সহজগুলো দিয়ে তোমাকে কনফিউশন করার জন্য। দেখি কাজের একক এটা কে করতে পারো। অনেকে আনসার দিচ্ছ ঠিকঠাক, অনেকে আনসার দিয়েছো। অলরেডি, হ্যাঁ, এটা তো পারবা, এটা তো সবাই বাচ্চাও পারবে। হ্যাঁ, এটা তো অনেক সহজ প্রশ্ন হয়ে গেছে, খুব মারাত্মক সহজ প্রশ্ন হয়ে গেছে এটা। ঠিক আছে, এটা তাহলে এটা আমরা স্কিপ করে দিলাম। এটা সবাই পারছে, সবার জন্য শুভকামনা এই কোশ্চেনটার জন্য। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখি নেক্সট মনে আমাদের আরেকটা কুইজ আছে। ওয়াও, আরেকটা কুইজ আমাদের জন্য রয়েছে। দেখি এই কোশ্চেনটা তোমরা পারো কিনা। খুব দ্রুত তোমরা এটা আনসার করে দিবা যে প্রযুক্ত বল, এটা প্রযুক্ত হবে বল এবং সরণের মধ্যে কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই কাজটাকে আমরা কি কাজ বলতে পারি? ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ অথবা শূন্য কাজ। দেখি এটা কে কে পারেন, দেখি এটা কে কে পারেন। যদি হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তাহলে সেই কাজটা হবে, সেই কাজটাকে আমরা কি কাজ বলবো বলেন? ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, অকাজ বা কোনোটি নয়। কোনো কাজ কি হবে আদৌ? দেখতে চাই কোনো কাজ হবে কিনা, দেখতে চাই কোনো কাজ হবে কিনা। যে প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে কি কাজ হবে? হ্যাঁ, সবাই খুব দ্রুত কমেন্টস করবেন যেন আমাদের পুরো রিভিউটা হয়ে যায়। এতক্ষণ ধরে যে কন্টেন্টগুলো পড়ালাম এটা যেন একটা রিভিউ আপনাদের হয়ে যায়।
দেখি কারা কারা কমেন্টস করেছেন অলরেডি। অনেকে ঋণাত্মক বলেছেন, অনেকে সি বলেছেন, তারপরে অনেকে হ্যাঁ অনেকে আনসার দিয়েছেন। ওকে, আমাদের টাইমস আমাদের প্রায় শেষের দিকে, আমরা এখন পরবর্তী কন্টেন্টে চলে যাব। পরবর্তী যে এমসিকিউ আছে সেটা দেখবো আর কি। দেখি এরপরে আমাদের এমসিকিউটা কোনটা রয়েছে। দেখো এই ম্যাটটা অনেকের মাথা ঘুরবে, দেখে মনে হয় অনেকে ভয় পাবে, সামনে মেশিন নিয়ে বসে যাবে, কিন্তু এটার আনসার কিন্তু অনেক সহজ হবে। জাস্ট প্রশ্নটা একটু ভালো করে পড়লেই কিন্তু আনসারটা তোমরা পেরে যাবা। দেখি এটার আনসার কে পারো। প্রযুক্তির উপর বল দিলে প্রযুক্তি বল, আশরাফুল ইসলাম, এটা প্রযুক্ত বল হবে আর কি। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটা কি বলছে, অনেক ডাটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, বিশাল এক প্রশ্ন, এটা অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন। এটা কি বলছে দেখো, যে 1 গ্রাম ভরের একটি বস্তুকে এত মিটার ব্যাসার্ধের একটা অনুভূমিক বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, একটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত হবে। কি কি দেওয়া আছে দেখো, ভর দেওয়া আছে, ওই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বেগ দেওয়া আছে, বাট একটা পবিত্র শব্দ লিখে দেওয়া আছে, যার কারণে আমাকে আর কিছুই করা লাগবে না, টেকনিক দিয়ে ম্যাথটা সলভ করা যাবে। বলেন এর কাজের মান কত হবে, দ্রুত বলেন যে এর কাজের মানটা কত হবে, খুব দ্রুত বলেন। দেখি এর কাজের মান কত হয়। আমাদের 0 জুল হবে, 1 জুল হবে, 4 জুল হবে, 2 জুল হবে। হ্যাঁ, অনেকে তো মেশিন দিয়ে করতে অনেকে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু এটা অনেক সহজ, কারণ একটা পবিত্র শব্দ ভিতরে অ্যাড করা আছে, যেটা তোমাদের কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছিলাম। ওইটা দিয়ে কিন্তু তোমরা খুব সহজে আনসারটা বলে ফেলতে পারবা। খুব দ্রুত বলো এটা কাজ কত হবে। রাব্বি রহমান বলেছ এ, কাজী রায়ান ইভান বলেছ 0, বাকিরা কোথায়? হ্যাঁ, স্বাধীনও বলেছ, ঐশী বলেছে, ধ্রুব সেন বলেছে, রবিউল নয়ন বলেছে, অনেকে আনসার দিয়েছো, থ্যাঙ্কস। এখানে কিন্তু এটাই হলো বেবাচাকা মার্কা এমসিকিউ, এগুলো অনেক ডাটা দেওয়া থাকবে, কিন্তু পুরো প্রশ্নটা পড়ে দেখবা যে পূর্ণ আবর্তনের জন্য কাজের মান কিন্তু কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সো আমরা এই টেকনিক থেকে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো, তাই না? ওকে, এখন আসো আমরা পরবর্তী মেতে চলে যাচ্ছি। দেখি পরবর্তীতে আমাদের কি আছে। আমাদের আবার কন্টেন্টে চলে আসলাম। কাজ শক্তির উপপাদ্য। কাজ শক্তির উপপাদ্যটা কি সেটা আমরা একটু জানবো। কাজ শক্তির উপপাদ্যটা কি দেখো, কাজ শক্তির উপপাদ্য হচ্ছে যে একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, তাহলে বল প্রয়োগ করা হলে অবশ্যই কি হবে বলতো, কাজ হবে, তার মানে কৃত কাজ। এই যে কৃত কাজটা হচ্ছে, এই কৃত কাজটা কার সমান? এটা হলো গতি শক্তির পরিবর্তনের সমান। গতি শক্তির কি বলতো আমাদের পরিবর্তন। তাহলে খেয়াল করে দেখো যে কৃত কাজ, তার মানে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, এই বল প্রয়োগ করা হলে সেখানে কি হবে, কাজ সম্পাদিত হবে। এখন এই যে কাজটা সম্পাদিত হচ্ছে, এই কাজটা কার সমান হবে বলতো, এটা আমাদের গতি শক্তির পরিবর্তনের সমান হবে। এটাই হচ্ছে আমাদের কাজ শক্তির উপপাদ্য। যদি তোমাদের জ্ঞানমূলকের জন্য আসে তাহলে লিখবা, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ গতি শক্তির পরিবর্তনের সমান। এখন এটা থেকে যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে গেলে আগে আমাকে সূত্র বানাইতে হবে। আমরা আগে সূত্রটা বানানো শিখবো। দেখো, যদি আমাদের ধরো এই হচ্ছে আমাদের সেই জাফর সাহেব, আবার এই কন্টেন্টে ফিরে আসলেন, আমাদের জাফর স্যার আসলেন, উনি এসে কি করলেন, একটা বস্তুকে F পরিমাণ বল প্রয়োগ করে ধাক্কা দিলেন। কতটুকু বল প্রয়োগ করলেন? F পরিমাণ। এবং এই বস্তুটার এটা ছিল হচ্ছে আদি বেগ, মানে ইউ ছিল, তার একটা আদি বেগ ছিল, এবং বস্তুটা এ সুষম ত্বরণে চলতেছে বা এ ত্বরণে চলতেছে, এবং সে S পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, এবং একটা সময় পরে সে ভি পরিমাণ সেই বেগ প্রাপ্ত হলো। তাহলে এই কন্টেন্টে কি কি দেওয়া আছে দেখো তো, প্রযুক্ত বল দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, দূরত্ব বা সরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, এবং বেগ দেওয়া আছে। তাহলে কাজের যে সমীকরণ আমাদের জানি, জাফর স্যারের কাজ যদি বের করো, কাজ W ইকুয়াল আমরা কি জানি বলতো, Fs। তাহলে আমাদের F লাগবে, F ইকুয়াল আমরা কি জানি বলতো, M এর সাথে কি রয়েছে আমাদের S। এখন আমাদের কাজ শক্তির উপপাদ্য আমাকে বলে দিচ্ছে, কাজ শক্তির যে উপপাদ্যটা আছে, এই কাজ শক্তির উপপাদ্য হচ্ছে আমাকে, কাজ শক্তির উপপাদ্য আমাকে বলে দিচ্ছে যে কৃত কাজ হচ্ছে কার পরিবর্তনের সমান, গতি শক্তির পরিবর্তনের সমান। তার মানে এই সমীকরণটার মাঝে এখন আমাকে গতি শক্তি নিয়ে আসতে হবে। কিভাবে আনবো দেখো, যেহেতু আমাদের এই জায়গাতে গতি শক্তি বানাইতে হবে, গতি শক্তির সমীকরণ তোমরা জানো, পরবর্তীতে শক্তির কন্টেন্ট আমাদের সেটা আসবে। গতি শক্তি মানে হাফ এম ভি স্কয়ার, আপাতত মনে রাখো তোমরা এটা, বা 9 10 পড়েছো তোমরা সবাই। সো আমরা এই যে এস টুকু আছে, এই এস টুকুকে আমরা রিমুভ করতে চাচ্ছি। এটা কিভাবে করব, সেই বাচ্চাকালের সূত্র, ভি স্কয়ার ইকুয়াল আমরা কি পড়েছিলাম বলতো, ইউ স্কয়ার
স্কোয়ার প্লাস কি বলতো আমাদের এটা 2as। এই যে ফর্মুলাটা পড়েছিলাম এখান থেকে কষ্ট করে আমরা এই as এর একটা মান বের করতে চাই, তাহলে দেখো 2as এটা ইকুয়াল ইউটা এই পাশে চলে আসলে হবে ভি স্কোয়ার মাইনাস কত বলতো এটা আমাদের ইউ স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা as এর মানটা বের করি তাহলে as ইকুয়াল হবে তোমার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার ভাগ কত বলতো আমাদের 2। এই যে আমরা প্রথমে as এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসলাম, দেন যদি এইখানে মানটা বসিয়ে দেই তাহলে w ইকুয়াল কি লেখা যায়, m তো বাবারা mই থাকবে, আর as এর মানটা কি লেখা যায় বলতো ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কি ইউ স্কোয়ার ভাগ কত আমাদের 2। এখন একটু সুন্দর করে খেয়াল করে দেখো, যদি আমি এইটুকু গুণ করে দেই তাহলে এইটুকু গুণ করলে কি দাঁড়াচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর এটার সাথে যদি এইটুকু গুণ করি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বলতো আমাদের হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ এম কি বলতো ইউ স্কোয়ার। তাহলে দেখো এইটা হলো কৃত কাজ আর এটা হচ্ছে কি গতিশক্তির কি বলতো আমাদের পরিবর্তন। তাহলে কৃত কাজ এবং গতিশক্তির পরিবর্তন পরস্পর সমান। সবাই এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা এখন দেখেন যে এইখানে সবাই বুঝতে পেরেছেন কিনা যে কৃত কাজ এবং গতিশক্তির পরিবর্তন সমান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যে অনুধাবনের জন্য আপনাদের পরীক্ষা আসতে পারে যে কাজ শক্তির উপপাদ্যটি বিবৃতি এবং ব্যাখ্যা করো, তাহলে আলটিমেটলি আপনি সূত্রটা বিবৃতি করে সূত্রটা কি ছিল যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, দেন ডট ডট লিখে এগুলো দিয়ে ব্যাখ্যা করে দিলে আলটিমেটলি আপনাদের ফুল মার্কসটা পেয়ে যাবেন। সবাই একটু দেখেন যে এটুকু বুঝতে পেরেছেন কিনা। ধ্রুব সেন বলেছে যে আবার একটু বলেন। আমি আবারও বলছি যে আমাদের একজন প্রিয় ভাই এটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করছেন, আদিবেগ ছিল ইউ, ত্বরণ ছিল এ, দূরত্ব ছিল এস, শেষ বেগ ছিল ভি। তাহলে এই ব্যক্তির কাজ কতটুকু হলো এফ পরিমাণ বলের দ্বারা, তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস, এফ ইকুয়াল আমরা এম এ লিখতে পারি। সো আমরা এখান থেকে এস এর একটা মান বের করব। এটা করার জন্য যেটা করলাম যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস কত বলো তো আমাদের 2s, এখান থেকে এস এর মান বের করে মানটা বসিয়ে দিলাম। এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুকে কি বলা হয় বলো তো শেষ গতিশক্তি, আর এটাকে কি বলা হয় আমাদের আদি গতিশক্তি। আর যখন দুইটাকে আমরা বিয়োগ করে দিলাম সেটাকে বলা হয় গতিশক্তির কি বলতো পরিবর্তন। আর গতিশক্তির পরিবর্তনটা কার সমান বলতো কাজের সমান। এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা কোন বলের দ্বারা হচ্ছে, এই যে এফ পরিমাণ বল আছে এই এফ পরিমাণ বলের দ্বারা হচ্ছে। সো কাজ শক্তির উপপাদ্যটা হচ্ছে যে বস্তুর উপর যখনই কষ্ট করে বল প্রয়োগ করবা তখনই কাজ হবে এবং এই কাজটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে। আমরা এখন পরবর্তী কন্টেন্টে যাব। একটা আমরা ক্লিয়ার করতে চাই এটাকে। দেখো আমাদের পরবর্তীতে দেখি কি আছে আমাদের জন্য। আমরা এই কাজ শক্তির উপপাদ্যের একটা ম্যাথ প্রবলেম সলভ করতে চাই। একটা প্রবলেম সলভ করবো এখান থেকে আমরা। সো দেখি কে কত দ্রুত কোশ্চেনটা লিখতে পারো। আমরা কোশ্চেন নাম্বার 1 এক নম্বর কোশ্চেন সলভ করব। এটা বইয়ের একটা প্রশ্ন ছিল এইখান থেকে। সো ধরো এখানে কোনো কণার সরণ একটা হলো সরণ ভেক্টর দেওয়া আছে, সরণ ভেক্টর তোমার x দেওয়া আছে এরকম যে 1/3 তোমার হচ্ছে টি কিউ প্লাস হচ্ছে 4t স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 3t প্লাস হচ্ছে 4। এটাকে সরণ ভেক্টর দেওয়া আছে মানে সরণ দেওয়া আছে, এবং ওই কণার যে ভর এই ভরের মান ধরো তোমার হচ্ছে দেওয়া আছে 2 কেজি। কণাটির কি দেওয়া আছে বলো তো আমাদের ভর 2 কেজি দেওয়া আছে। এখন বললাম যে টি ইকুয়াল 0 সেকেন্ড থেকে তোমার 0 সেকেন্ড থেকে তোমার বা 0 থেকে টি ইকুয়াল হচ্ছে কত সেকেন্ড বলো তোমার 4 পর্যন্ত সময়ে কি বের করো বলো তো আমাদের কৃত কাজ বের করো। কৃত কাজ হোয়াট। আমাকে এই টাইপের একটা প্রশ্ন চাইছে যে সময়ের মান 0 থেকে শুরু করে সময়ের মান 4 পর্যন্ত, এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে কি পরিমাণ কাজ হবে সেই কাজটা আমরা বের করতে চাই। এই কাজটা আমরা বের করব। আপনাদের সবার প্রশ্ন তোলা শেষ হয়েছে কিনা? যদি তোলা শেষ হয় এখন দেখেন আমরা প্রবলেমটা সলভ করতে চাই। এখন যেহেতু এখানে দুইটা সময় আমাদের হচ্ছে টি ইকুয়াল 0 বলতে আমাদের আদি অবস্থানটা বোঝাচ্ছে, তার মানে এই সময় বসাইলে যে বেগটা পাবা সেটা হবে আদি বেগ, এবং এই সময়ে বসাইলে যে বেগটা পাবা এটা কি বেগ হবে বলো তো আমাদের শেষ বেগ হবে, তাই না বলো তো? তার মানে এটা আদি বেগ, এই সময়টার বেগ হচ্ছে আদি বেগ, আর এই সময়টার বেগটা কি হবে বলো তো আমাদের শেষ বেগ। এখন কৃত কাজ, তাহলে কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা পড়লাম যে গতিশক্তির যে কাজ শক্তির উপপাদ্যটা
কৃত কাজ হচ্ছে গতি শক্তির পরিবর্তন, তার মানে এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস কি বলতো আমাদের হাফ এম কি বলতো আমাদের ইউ স্কোয়ার। সো হাফ এম যদি আমরা কমন নিয়ে ফেলি, হাফ এম কমন নিয়ে নিলে থাকে কি ভি স্কোয়ার মাইনাস কত বলতো আমাদের ইউ স্কোয়ার। সো আমরা কাজ যদি বের করতে যাই, আমার এম লাগবে, প্রশ্নের মধ্যে এম এর মান তারা কষ্ট করে দিয়ে দিয়েছে, ভি লাগবে এবং ইউ লাগবে, কিন্তু সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে প্রশ্নের মধ্যে আমার বেগ নাই, প্রশ্নের মধ্যে আমার কি দেওয়া আছে বলতো সরণ দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আমার সরণ দেওয়া আছে। সো প্রথম কাজটা হচ্ছে এই সরণটাকে চেঞ্জ করবা, সরণটাকে আগে হচ্ছে আমরা কি বানাবো বলতো বেগ বানাবো। সরণের সমীকরণটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে বেগ বানানো। সরণের সমীকরণটাকে বেগ কিভাবে বানায় বাচ্চারা জানা মনে আছে কিনা তোমাদের? দেখো আমরা এই সরণকে বেগ বানানোর জন্য তোমরা গতিবিদ্যা চ্যাপ্টারটার মধ্যে আছে বা ভেক্টর ক্যালকুলাসের মধ্যে তোমাদেরকে পড়িয়েছিলাম যে সরণকে যদি সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয়, তার মানে হচ্ছে অন্তরীকরণ করা হয় সরণের সমীকরণকে, তাহলে সেটা বেগ হয়ে যায়। তার মানে দেখো v ইকুয়াল সেটা লেখা যায় হচ্ছে dx ভাগ কত বলতো আমাদের dt, তাহলে ddt অফ x। তাহলে খেয়াল করে দেখো সময়ের সাপেক্ষে আমরা যদি এই সরণটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কার সমীকরণ পেয়ে যাব বলতো? বেগের সমীকরণ পেয়ে যাব। এখন তোমরা কি সবাই যারা ক্লাস করছো তারা কি সবাই অন্তরীকরণের সূত্রগুলো পারো? যারা ক্লাস করছো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে অন্তরীকরণের সূত্রটা সবাই পারো কিনা, কারণ অন্তরীকরণের সূত্র যদি না পেরে থাকো তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবা না। কেমন? সবাই একটু দ্রুত আমাকে কমেন্টস করে জানাও তোমরা কি ক্যালকুলাসের অন্তরীকরণ পার্টটা কি পারো? না পারলে আমি আলোচনা করে দেব এখানে যে সূত্রগুলো লাগবে, আর যদি পারো তাহলে আমি স্কিপ করব। ওকে, সবাই লিখেছে যে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি এই সরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে আলটিমেটলি বেগ পেয়ে যাব। তাহলে দেখো আমি যদি এইটুকুকে ক্যালকুলেট করি তাহলে 3টা সামনে চলে আসবে, 3 কাটাকাটি গেলে আলটিমেটলি এখানে কি থাকবে বলো তো আমাদের টি স্কোয়ার থাকবে। আর যদি পরের অংশটা ক্যালকুলেট করি 2টা সামনে চলে আসবে, তার মানে এটা কত হয়ে যাবে আমাদের 80 হয়ে যাবে। আর এটা ক্যালকুলেট করে টিকে 1 হয়ে যাবে, তার মানে -3 থাকবে, আর 4 কনস্ট্যান্ট, এই কারণে এটা কত 0 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি বেগের সমীকরণ। তার মানে প্রশ্নের মধ্যে যে সরণের সমীকরণ দেওয়া আছে এই সরণের সমীকরণটাকে প্রথমে বেগের সমীকরণ বানাবা। সরণের সমীকরণটাকে প্রথমে বাচ্চারা কি বানাবা বলো তো? বেগ বানাই নিবা। সো আমি বেগ বানিয়ে নিলাম। এখন এই বেগটাকে আমাকে দুইটা টাইমে কাউন্ট করতে হবে, একটা হলো 0-তে কাউন্ট করতে হবে, একটা টিতে 4 কাউন্ট করতে হবে। যখন টি ইকুয়াল 0 মানে কি স্টার্টিং অবস্থায় বোঝাচ্ছে, স্টার্টিং অবস্থায় আদি বেগ হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ইউ বের করতে চাই তাহলে দেখো সময়ের মানটা 0, তার মানে এখানে কত হচ্ছে আমাদের। ওকে, আমরা চাইলে এই ক্যালকুলেশনটা পুরোটাতে যেহেতু এখানে মাইনাস চলে আসতেছে, তুমি সমস্যা নেই, একটা বেগের মান তুমি দিয়ে নিতে পারো। আর বেগের মান তো তোমার আলটিমেটলি মাইনাস হয় না, বেগের ডিরেকশনটা মাইনাস হয়। সো সমীকরণটা ভেবে চিন্তে তারা ওইভাবে দিয়ে দিবে। সো যেটা দিয়ে দেখ এখানে প্লাস থাকলে এখানে প্লাস আসবে, মাইনাস থাকলে মাইনাস আসবে, যে ডাটা দিবে সেটা দিলে হয়ে যাবে। যেহেতু এখানে আদি বেগটা শেষ বেগ তোমার একটা সাপেক্ষে প্লাস মাইনাস হলে বুঝে নিতে হবে যে একটা আরেকটার বিপরীত দিকে তোমার হচ্ছে গতিশীল ছিল, ঠিক আছে, বা কন্ডিশন দুটো দুই রকম। তবে যেহেতু তোমরা একই বস্তুর ক্ষেত্রে তাহলে অবশ্যই এখানে প্লাস থাকা উচিত ছিল। সো প্লাস দিয়ে দিবে তারা। সো মানটা বসালে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে কি থাকে বলো তো আমাদের -3 থাকছে এখানে। এরপর টি এর মান যদি আমরা 4 নেই তাহলে দেখো তো আমাদের এটা হলো শেষ বেগ ধরে নিলাম, তার মানে 4 স্কোয়ার, এটা হলো 4 স্কোয়ার প্লাস হচ্ছে 8 ইন্টু তোমার হচ্ছে 4 মাইনাস হচ্ছে আমাদের 3, তার মানে 4 স্কোয়ার করলে হচ্ছে 16 প্লাস 4 8 গুণ করো। তোমরা সবাই আনসারটা বলো তো। এটা হবে 32 মাইনাস হচ্ছে 3। সবাই আমাকে খুব দ্রুত এটার আনসারটা জানাও। দেন এই যে মানগুলো পাইলা এই মানগুলো সবাই এখানে বসায় দাও। যে আমাদের এম এর মান কত দেওয়া আছে 2 ইন্টু ভি এর মান সবাই একটু বলো আমাকে কত হয়। দেখো খুব দ্রুত আমাকে বলো তো এম এর মান, টি ইকুয়াল 4 এর মান কত হয়। দেখো 32 আর 16 যোগ করে 3 মাইনাস করে দাও। দেখো খুব দ্রুত পারবা এটা, তোমরা সবাই খুব দ্রুত বলো যেটা কত হচ্ছে। দেখি এটা ফুল পড়াটার আনসার কে কে করতে পারছো, খুব দ্রুত জানাও কত হয়। দেখো সবাই খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটার আনসার পুরোটার আনসার কত হলো তোমাদের। পুরোটার আনসার চেয়েছি আমি, পুরোটার আনসার ওটা তো সহজ জিনিস, এগুলো তোমরা পুরোটার আনসার বলো। যে এটা আমি 45 তো হয় ধরে নিলে 45, আর আদি বেগ -3 দেওয়া আছে। সো এটা আমাদের ভি এর মানটা হচ্ছে 45, এটার উপরে তোমার স্কোয়ার হবে মাইনাস, এটা হচ্ছে আমাদের -3, এটার উপরে স্কোয়ার হবে। দেন পুরোটা ক্যালকুলেট করে বলো তো আনসার কত হয়। পুরোটা ক্যালকুলেট করে আনসার একদিন বলো আমাকে দেখি। 2034 জুল, 2000 অনেকে লিখছে 2016 জুল। সবাই ঠান্ডা মাথায় খুব দ্রুত আনসার বলো।
পুরা ম্যাথের আনসার ফাইনাল রেজাল্টটা বলো, ফাইনাল রেজাল্টটা বলো। অনেকে বলছে 2016, ঠিক আছে আমি তোমাদেরটা লিখলাম, তার মানে 2016 জুল, 2016 জুল। তার মানে যেহেতু আমি কাজ বের করেছি, তার মানে কাজের এককটা হচ্ছে আমাদের জুল, আনসারটা ঠিক মতো লিখতে হবে। ওকে, আশা করেছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, খুব দ্রুত জানাও, খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে সবাই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা। এটা বইটা আসে একটা প্রশ্ন, তোমরা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো মোটামুটি তোমাদের হচ্ছে রিটেনও ইম্পর্টেন্ট আছে, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। আমাদের সামনে অনেক অনেক কন্টেন্ট রয়েছে। ওকে, সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আমরা নেক্সট কন্টেন্টে চলে যাচ্ছি, তাহলে এখান থেকে চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, আমাদের এই একটা কোশ্চেন চলে আসলো আমাদের, দেখি এই কোশ্চেনটা কারা কারা পারো। এখানে দেখো কি আছে, যে একটি ঘোড়া, এই যে ঘোড়া, এই ঘোড়া কি করে জীবনে, দেখি ঘোড়ার কাজটা আমরা দেখবো আজকে। ঘোড়া কি করে দেখো, একটি ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে এবং সে এত বেগে সরাচ্ছে 5 মিনিটে কি পরিমাণ কাজ হবে। তাহলে দেখো, এই যে একটা বস্তু আছে, এই বস্তুটাকে একটা ঘোড়া বল প্রয়োগ করতেছে এবং বল কত নিউটন বল প্রয়োগ করছে, কারণ বলের মান হচ্ছে আমাদের 120 নিউটন বল প্রয়োগ করছে। এবং খেয়াল করে দেখো, এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটার ভ্যালুটা দেওয়া আছে এবং কাজ বের করতে বলছে। তাহলে কাজ ইকুয়াল আমরা কি জানি বলতো, এফএস কে থিটা, বলতো আমাদের কস থিটা। থিটার মানটা তো দেওয়াই আছে, এফ এর মানটা তো দেওয়াই আছে, কিন্তু নাই হচ্ছে সরণের ভ্যালু, নাই হচ্ছে আমাদের সরণের ভ্যালু। তাহলে আমরা সরণটা পাবো কোত্থেকে, যেহেতু প্রশ্নের মধ্যে সমবেগ কথাটা মিন করা থাকতো আর কি। সো আমরা এস ইকুয়াল যে ভিটি ফর্মুলাটা আছে, এস ইকুয়াল ভিটি, ওখানে সমবেগ কথা মেনশন করে দেওয়া থাকবে, এস ইকুয়াল ভিটি, ওইখান থেকে আগে আমরা এস বের করে নিয়ে আসবো। দেখো বেগের মান তোমার হচ্ছে 2, বেগের মান হচ্ছে আমাদের 2 দেওয়া আছে এবং কত মিনিটের দরকার আমাদের, এটা 5 মিনিটের জন্য দরকার। তো 5 মিনিট, এটাকে আবার সেকেন্ডে কনভার্ট করে নাও, এটা থেকে আলটিমেটলি এস এর মানটা তোমরা পেয়ে যাবা। সো এস এর মান এবং এফ এর মান, থিটার মানটা এখানে বসিয়ে দিয়ে আমাকে কেউ একজন আনসারটা বলো যে পুরো ম্যাথটার আনসার কত হবে। খুব দ্রুত, খুব দ্রুত হচ্ছে আনসারটা বলো। দেখো এখানে একটি ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণ থিটা দেওয়া আছে, এফ এর মান এটাও দেওয়া আছে, এফ আর ভি এর মান আর টি এর মান গুণ করে আগে দূরত্ব বা সরণটা বের করে নিয়ে আসবা, দেন কাজের সমীকরণে মান বসালেই কিন্তু তোমাদের আনসারটা একদম প্রপারলি হয়ে যাবে। খুব দ্রুত আনসার বলো দেখি, কে কত দ্রুত কমেন্টস করতে পারো। ইভান বলেছ, এটা ইভান বলছো 6235.829, এত জুল কাজ ঘোড়াই করে ফেলেছে। ঠিক আছে, 62353, ওকে, অনেকে আনসার দিয়েছো। ঠিক আছে, আমরা এখন নেক্সট যে ম্যাথটা আছে, নেক্সট ম্যাথে চলে যাব। দেখি নেক্সট কন্টেন্ট আমাদের কি ম্যাথ আছে। দেখো আমরা এই প্রশ্নটাতে আসলাম, এখন এই প্রবলেমটা যাব। এখন এই প্রবলেমটাতে দেখি কি কি আছে। হ্যাঁ, এইখানে আমরা এখন এটা সলভ করব। এই প্রবলেমটা সলভ করতে চাই, দেখি কি আছে। 50 নিউটনের একটি বল, তার মানে এফ এর মান দেওয়া আছে, একটা বস্তুকে 5 মিটার সরাইতে, তার মানে আমাদের এস এর মান দেওয়া আছে। তার মানে বল এবং সরণ দুইটা দেওয়া আছে, বাট এখানে একটা শর্ত তারা বলে দিয়েছে। তার একটা শর্ত দিয়েছে, 1 নম্বর শর্ত কি, বল এবং রাস্তার সমান্তরালে বল যদি রাস্তার সমান্তরালে প্রয়োগ করা হয়, তাহলে তোমরা জানো বল রাস্তার সমান্তরালে প্রয়োগ করা হলে থিটার ভ্যালু কত ডিগ্রি হবে বলো তো, আমাদের 0 ডিগ্রি হবে, তাই না? বলো তো 0 ডিগ্রি হলে ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি, এফ এস কস কত ডিগ্রি বলো, 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কত হয় আমার চেয়ে তোমরা ভালো জানো, 1। তাহলে আলটিমেটলি কি থাকবে, এফ এস। তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস। এফ কত নিউটন দেওয়া ছিল, 50 নিউটন, আর এস কয় মিটার সরাবার চাও, 5 মিটার। এটা ক্যালকুলেশন করে আনসারটা বলো। এবং 2 নাম্বার যেটা, 2 নম্বরে বল রাস্তার সাথে একটা কোণ, কত ডিগ্রি কোণ করে এটা দেওয়াই আছে, তারপর থিটার মানটা দেওয়াই আছে। সো ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা, এফ এর মান 50, এস এর মান 5 ইন্টু এস কস থিটা, তাই না? এফ এস কস থিটা, থিটা মানে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। দুইটা আনসার সবাই একটু আমাকে জানাও খুব দ্রুত কমেন্ট সেকশনে, দুইটা ম্যাথেরই আনসার সবাই জানিয়ে দাও।
ওকে, প্রথমটার আনসার তোমরা করতে পেরেছো, এটা 200 হচ্ছে কত 50 জুল। তার মানে বল যদি রাস্তার সমান্তরালে প্রয়োগ করা হয় তাহলে কাজ হবে 250 জুল। এবং এই কন্ডিশনে 2 নাম্বার কোশ্চেনটার আনসার সবাই দ্রুত দিয়ে দাও। 2 নাম্বার কোশ্চেনটার আনসার হচ্ছে 125 জুল। গুড, ব্রিলিয়েন্ট, সবাই পারতেছো, মানে 125 জুল। সো দেখো, আমরা আশা করি এই ধরনের প্রবলেমগুলোতে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা আরো অনেক ম্যাথগুলো আসবে আমাদের, স্টেপ বাই স্টেপ সামনে আমরা যাচ্ছি, আমাদের অনেক ম্যাথ আসতেছে আমাদের সামনে। তোমরা শুধুমাত্র মনোযোগের সাথে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, আমাদের কিন্তু প্রচুর ম্যাথ সলভ সামনে আছে। ওকে, আমরা দেখি এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কাজ কত হবে দেখি আমরা করতে পারি কিনা। এটা দেখি আমাদের কি আছে। এটা দেখো, এত কেজি ভরের মানে 144 কেজি ভরের একজন ব্যক্তি 65 কেজি ভরের একটি বোঝা নিয়ে একটি সিঁড়ি বেয়ে ভূমি থেকে কয় মিটার উপরে উঠছে বলো তো আমাদের? 1 মিটার উপরে উঠতে কি পরিমাণ কাজ সম্পূর্ণ হবে। এখন আমরা একটা ব্যাপার জানি যে একটা বস্তুর যে কৃত কাজটা হয়, এই কৃত কাজটা তোমার হচ্ছে এবং কৃত কাজ ইকুয়াল কি লেখা যায় বলো তো আমাদের? ব্যয়িত শক্তি। কৃত কাজ ইকুয়াল কি লেখা যায়? এটা আমাদের ব্যয়িত শক্তি। তার মানে তুমি যে কাজটা করবা, এই কাজটা যে শক্তির কারণে ব্যয় হবে বা যে শক্তি দ্বারা কাজটা হবে, সেই শক্তি এবং কৃত কাজ পরস্পর কি হয় বলো তো আমাদের? সমান হয়। তাহলে আমরা কৃত কাজ মানে ডাব্লিউ লিখতে পারি। এখন এই বেচারা যেহেতু ভূমি থেকে মানে মাটি থেকে 1 মিটার উপরে উঠতেছে, মানে উপরে উঠতেছে, সো উপরে উঠলে মানে কি বিভব শক্তির কারণে কাজ হচ্ছে। সো বিভব শক্তির রাশিমালা আমরা কি জানি বলো তো? mgh। সো বিভব শক্তির কারণে যে কাজটা হচ্ছে, সো আমরা এখানে mgh, সো m লাগবে। সো m যেহেতু m এখানে হচ্ছে কত বলো তো আমাদের? ব্যক্তির ভর হচ্ছে এত কেজি ভরের ব্যক্তি, তার মানে 144 প্লাস বোঝা নিচ্ছে সে 65 কেজি, 65 এই দুটো যোগ করলে আমরা মোট ভরটা পেয়ে যাব। তাহলে আমরা জি এর মান তো জানো, আর এই চলো তোমার কয় মিটার দেওয়া আছে বলো তো আমাদের? 1 মিটার দেওয়া আছে। সো পুরো মানটা বসাই দাও, মানটা বসাই দিলে কিন্তু কাজের মান চলে আসবে। ওকে, দেখি এই ম্যাথটা কে কত দ্রুত আনসার করতে পারছো। এটা হচ্ছে খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটা কে পেরেছো। অনেকে আনসার জানিয়ে দিয়েছো 2048.2। এটা কি এই ম্যাথের আনসার? একটু সবাই বলো এই ম্যাথটার আনসার কত হয়েছে? এই ম্যাথটার আনসার সবাই একটু এই ম্যাথটার আনসারটা বলো যে এই ম্যাথটা পেরেছো কিনা। 2048, তার মানে এটা হচ্ছে 2048 পয়েন্ট কত হচ্ছে আমাদের? 2 এত জুল। ওকে, তাহলে আমরা এই ম্যাথটাও ইজিলি সলভ করে ফেলতে পারলাম। আমাদের এই ম্যাথটাও শেষ হয়ে গেল। এখন পরবর্তী যে ম্যাথটা আছে, পরবর্তী ম্যাথে যাব। দেখি তোমরা এর আগে তোমাদের হচ্ছে মাথাটাকে ফ্রেশ করে নাও, কারণ সামনের দিকে একটু ভয়াবহ কন্টেন্ট আছে আমাদের, অনেকটু বোঝার মতো টপিক আছে আমাদের কাছে, এগুলোতে যাব আমরা। এখন আগে সহজ জিনিসগুলো শেষ করে ফেললাম। দেখো, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব। দেখি তোমরা একটু মাথাটা ফ্রেশ করে নাও। এখানে আমরা হচ্ছে 1 নাম্বার একটা প্রবলেম নিলাম যে কোনো কণার উপর F ইকুয়াল 2i প্লাস 3j মাইনাস 4k এত নিউটন মানের বল প্রয়োগ করায় কণাটির r ইকুয়াল i মাইনাস j প্লাস k এত মিটার সরণ হলো। তোমাকে বের করতে বললো কৃত কাজ কত। কৃত কাজ কত? সবাই প্রশ্নটা সবাই লিখে ফেলো, অনেকে লিখে ফেলছো অলরেডি, সলিউশন করা শেষ করে ফেলছো। ওকে, দেখো আমরা কিছুক্ষণ আগে যেটা পড়েছিলাম, কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটার ফর্মুলাগুলো পড়েছিলাম যে আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল কি বলো তো আমাদের? এফ এস কে থিটা বলো তো আমাদের কস থিটা। সো ওই যে ভেক্টর চ্যাপ্টারটা আমাদের পড়েছো না যে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, তাহলে এ বি কস থিটা মানে যদি এ ডট বি হয় তাহলে এফ এস কস থিটা মানে কি হবে বলো তো? এটা আমাদের এফ ডট কি বলো তো আমাদের? এস। এটা হলো তার ভেক্টর ফর্মুলা, এটা হচ্ছে কাজের ভেক্টর ফর্মুলা। তার মানে যদি প্রশ্নের মধ্যে ভেক্টর আকারে দেওয়া থাকে বল এবং সরণ,
এগুলো ভেক্টর আকারে দেওয়া থাকে। সো আমাদের ভেক্টরে যে ডট গুণনটা আমরা পড়েছি সেই ডট গুণন দিয়ে আমরা কাজটা সলভ করতে পারি, তাই না? সো ডট গুণনের নিয়ম বাচ্চারা তোমরা খুব ভালো জানো, গুণ করে দিবা আই আই জে জে কে কে। দেখো এখানে আই এর সহগ কত 2, তাহলে এই 2 এর সাথে গুণ করলাম, নিচে আই এর সহগ 1 প্লাস হচ্ছে এখানে জে এর সহগ কত 3 ইন্টু নিচে জে এর সহগ কত বলো তো আমাদের -1 প্লাস এখানে কে এর সহগ কত বলো তো আমাদের এটা -4 ইন্টু নিচে কে এর সহগ কত আমাদের 1। সো ক্যালকুলেট 2 - 3 - 4। সো দেখো 4 3 7, 7 থেকে 2 গেলে হচ্ছে -5 আর কাজের একক হচ্ছে জুল। তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে কাজ। ওকে, সবাই খুব দ্রুত করে দাও এটাকে। এটা হচ্ছে কাজ, কৃত কাজ বের করতে বলেছে। সো আমরা কৃত কাজটা বের করে ফেললাম। মারিয়া সরকার আপনার মানে ভুল হয়েছে কোথাও, এটা জাস্ট ডট গুণন করবেন, বল এবং সরণের ডট গুণন যেটা আছে এই ডট গুণন করে এটাকে কাজ বের করে ফেলবেন, তাহলে হয়ে যাবে আর কি, কেমন? ওকে, আমরা এখন নেক্সট যে ম্যাথটা আছে নেক্সট ম্যাথে যেতে চাই। আমরা এখন নেক্সট ম্যাথে যাব। 2 নম্বর কোশ্চেন লিখেন সবাই। 2 নম্বর কোশ্চেন এটার উপরে, সেটা হচ্ছে একটা কণার উপর বল প্রয়োগ করলাম আমরা হচ্ছে এরকম যে 4i প্লাস হচ্ছে dyj প্লাস হচ্ছে 3k, যে একটা কণার উপর আমরা এত নিউটন বল প্রয়োগ করলাম, যার ফলে কণার সরণ ভেক্টর কত হলো? সরণ ভেক্টর হলো আমাদের i - j প্লাস হচ্ছে 4k। এত মিটার কি হলো? এটা আমাদের সরণ হলো। প্রশ্নের মধ্যে বললো যে dy এর মান কত হলে কৃত কাজ শূন্য হবে? dy এর মান কত হলে কৃত কাজের মান শূন্য হবে? দেখি কে কত দ্রুত এটার আনসার বলতে পারো। dy এর মান কত হলে কৃত কাজ শূন্য হবে? দেখি এটা কেউ পারো কিনা। dy এর মান কত হলে কৃত কাজ শূন্য হবে? দেখি আপনারা সবাই খুব দ্রুত কমেন্টস করেন, খুব দ্রুত কমেন্টস করেন, হচ্ছে এটা কমেন্টস করে জানিয়ে দেন যে এটা আনসার কত হবে। dy এর মান কত হলে কৃত কাজ কি হবে বলো তো? শূন্য হবে, তাই না? ওকে, অনেকে অনেক রকম আনসার দিয়েছো, অবশ্যই রিয়েল আনসার দিতে হবে, কোনো ভুল আনসার দিলে কিন্তু হবে না। ওকে, আমরা জানি কি কাজ হচ্ছে ডট প্রোডাক্ট, ডট গুণন করতে হয়। এখন যেহেতু বলছে কাজ শূন্য, তার মানে কি ডট গুণন শূন্য হবে। সো ডট গুণন করো, এটা হলো 4 আর i এর সহগ 1, সো 4 × 1 প্লাস এখানে কত হচ্ছে dy আর হচ্ছে মাইনাস, তাহলে কি হবে dy ইন্টু কত -1 প্লাস এখানে কত আছে 3, k সহগ 3 আর ওইখানে কত আছে বলো তো 4। আর যেহেতু কাজ শূন্য তার মানে এটা ইকুয়াল কত হবে? 0 হবে। সো ক্যালকুলেট করে ফেলো, 4 মাইনাস কত আমাদের dy প্লাস 3 4 কত হয় বলো তো? এটা আমাদের 12 = 0। তার মানে ক্যালকুলেট করলে 12 4 16 হবে, 16 ওই পাশে গেলে হচ্ছে তাহলে dy ইকুয়াল হচ্ছে -16 হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি dy এর মান হবে কত? 16। তার মানে যদি বলের যে চলকটি রয়েছে dy, তার মান যদি হচ্ছে আমাদের 16 হয়, একটু সাবধানে ভালো করে দেখেন সবাই। আপনারা যারা আনসার দিয়েছেন সবাই কিন্তু ভুল উত্তর দিয়েছেন, অবশ্য পরবর্তীতে সবাই সঠিক উত্তরটি দিয়েছেন। এখানে লাস্ট মোমেন্টে এখনো যারা হচ্ছে আমাদের লাইভটি শেয়ার করেন নাই, আপনাদের বন্ধুদের সাথে যারা এখন লাইভটি শেয়ার করেন নাই, শেষ মুহূর্তে সবাই একটু শেয়ার করে দেন। শেয়ার করলে কিন্তু হচ্ছে আপনাদের কোনো পয়সা লাগবে না এবং কেয়ারটা বেড়ে যাবে, আমাদের ক্লাস নেওয়ার আগ্রহটাও কিন্তু অনেক বেড়ে যাবে। সো যারা এখন এই পবিত্র কাজটি করেন নাই, খুব দ্রুত হচ্ছে শেয়ার অপশনটি চালু করে দেন এবং বন্ধুদেরকে মেনশন করে দেন খুব দ্রুত। ওকে, আমরা এখন পরবর্তী অংশে যাব। দেখি পরবর্তী সেগমেন্টে আমাদের কি আছে আমাদের জন্য। আমরা পরবর্তী কন্টেন্টে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, আমাদের একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আছে আমাদের জন্য। তোমাদের যারা আমাদের 23 ব্যাচ যারা আছো, 23 ব্যাচের জন্য একটা জরুরি বিজ্ঞাপন এটা আমাদের। তোমরা জানো তোমাদের অনেকে কিন্তু অলরেডি ফার্স্ট পেপার তোমরা অনেকে গুছাই ফেলছো, শেষ করে ফেলছো, বা মাঝামাঝি জায়গায় আমরা আছি। তোমরা অনেকে চাচ্ছ যে ফার্স্ট পেপারের সাথে সাথে যদি সেকেন্ড পেপারের কোর্সটা আমরা লঞ্চ করতাম তাহলে কেমন হতো। তোমাদের সবার কথা বিবেচনা করে আমরা আমাদের অলরেডি 23-এর জন্য সেকেন্ড ইয়ার যে ফিজিক্সের ফুল কোর্সটা আমাদের লঞ্চ হচ্ছে। আমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের
ভর্তি কার্যক্রম শুরু, মানে ঈদের পর থেকে আমাদের ভর্তি কার্যক্রমটা শুরু হয়ে যাবে এই কোর্সের। তোমরা হচ্ছে তোমাদের যে ফার্স্ট পেপারের ব্যাচগুলোর পাশাপাশি তোমরা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ব্যাচগুলো কন্টিনিউ করতে পারবা। এবং আমাদের ক্লাস শুরু হচ্ছে 10 আগস্ট, মানে আগামী মাসের 10 তারিখ থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। এবং আমাদের টোটাল কোর্সের যে সময়সীমাটা রয়েছে, এই সময়সীমা দেখতেই পাচ্ছ 7 থেকে 8 মাস ফার্স্ট পেপারের মতোই। এবং আমাদের একাডেমিক যে কন্টেন্টগুলো আছে, একাডেমিক কন্টেন্টের সাথে আমরা অ্যাডমিশনের কিন্তু ফুল একটা সাপোর্ট তোমাদের দিচ্ছি। আর এই যে টোটাল কোর্স ফি 12,000 টাকা, এর ভিতরে তোমরা হচ্ছে কনসেপ্ট বুক এবং ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা সবাই কোচিং থেকে পেয়ে যাচ্ছ। এবং আমাদের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, যারা আমাদের কাছে অলরেডি ফার্স্ট পেপারের কোর্স করছো অথবা মান্থলি বেসিসে পড়ছো, তাদের জন্য এই কোর্স থেকে আমরা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য 1000 টাকার একটা ডিসকাউন্ট আমরা করে দিচ্ছি। সো তোমরা যারা ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপারে কোর্স করতে চাও, অবশ্যই ঈদের পর এসে তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে নিতে পারো। যাদের প্রবলেম, যারা মনে করো হচ্ছে এখন থেকেই তোমাদের সেকেন্ড পেপারের কোর্সটি শুরু করা উচিত যেন তোমরা একটু এগিয়ে থাকতে পারো, তাহলে তোমরা অবশ্যই ঈদের পর এসে আমাদের এই কোর্সটাতে এনরোল করে নিতে পারো। তাহলে আমাদের ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারের কোর্সটাও কিন্তু আমাদের চলবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমাদের ফার্স্ট পেপারে যারা অলরেডি আমাদের অফলাইনে ক্লাসে আসো, যারা অলরেডি মার্চ থেকে আমাদের কোর্সটা যারা শুরু করেছো, তাদের কোর্সটা কিন্তু খুব দ্রুতই আমরা শেষ করে ফেলবো। কেমন? ওকে, আমরা অলরেডি তোমাদের ঈদের আগে আর পেইন দিতে চাচ্ছি না। আমাদের পরবর্তী ক্লাসটা আমরা খুব দ্রুত তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিব। আমাদের কাজের শুধুমাত্র আজকে বেসিক পার্টগুলো আলোচনা করে দিলাম। এরপরে আমাদের আরো অনেক ডিপ লেভেলের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শেষ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুন্দর একটা ঈদ তোমাদের জীবনে বয়ে আসুক। এবং তোমাদের ফ্যামিলি এবং পরিবারে যারা আছে সবাইকে নিয়ে সুন্দর একটা ঈদ করো। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের কোর্সের ব্যাপারে কিছু জানার আগ্রহ থাকে, আমাদের পেজে ডিরেক্টলি মেসেজ দিলে সরাসরি আমাদের পেজে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।